সারাটা দিন ভাবনার মাঝে ডুবে চলে গেল ফিহার। কোনো কেক কাটা বা পার্টি করেনি, নিজের জীবনে একটা গৌরব ধাঁধায়। সবকিছু এখন ঘোরের মাঝে মনে হয়। টেবলেটের গলার বেল্ট এক হাতে ধরে আরেক হাতে অনেকে কোলে নিয়ে সদর দরজা দিয়ে চৌধুরী বাড়িতে প্রবেশ করল ফিহা। সোফায় আরাম করে পায়ের ওপর তুলে বসে আছে সাফান। ক্লান্ত শরীরে বাড়িতে ঢুকে সিঁড়ির দিকে পা বাড়ালো ফিহা। সাফানকে সে খেয়াল করেনি। হঠাৎ সাফানের গলা পেয়ে চোখ দুটো ছোট ছোট করে ওর দিকে তাকালো। শুভ পয়দা দিবস ফিহু, বান্দারনি শয়তাননি, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। কথা না বাড়িয়ে ফিহা উপরে উঠে গেল। সাফান বেশ বুঝতে পেরেছে ফিহা ওর সাথে রাগ করে আছে, থাকাটাই স্বাভাবিক। এমন একটা দিনে সবাই চায় তার প্রিয় মানুষটার সাথে কাটাতে, কিন্তু সাফান আজ সারাদিন খুব ব্যস্ত ছিল, যার কারণে ফিহার জন্মদিনের কথা প্রায় ভুলতেই বসেছিল। হঠাৎ বেকারির সামনে দিয়ে আসতে গিয়ে কেক দেখে মনে পড়ে যায়, তাই দেরি না করে চৌধুরী বাড়ি চলে এলো। আসার সময় ফিহার খুব প্রিয় একটা জিনিস নিয়ে এসেছে, যেটা ওর প্যান্টের পকেটে আছে। মহারানী মনে হচ্ছে বেশ রেগে আছে আমার উপর, এখনই যেতে হবে, নয়তো আরও রাখবে। আজকে যে আমার কি হবে আল্লাহ জানে। আল্লাহ আমার পিঠ আজকে সাথে থাকবে না, পিঠে আজ বস্তা বেঁধে আসলে ভালো হতো। আল্লাহ, আমার মতো মাসুম একটা কিউট বাচ্চাকে ফিহার মারের হাত থেকে বাঁচিয়ে দাও। আল্লাহর নাম নিতে নিতে সিঁড়ি দিয়ে উপরে উঠল সাফান। ফিহা অনিয়াকে দোলনায় খেলনা দিয়ে বসিয়ে রেখে ফ্রেশ হতে চলে গেল। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই ট্যাবলেট সাফানকে দেখে ঘেউ ঘেউ শুরু করলো। কি রে, তুই কি শুরু করলি? চুপ কর মেরি বাপ, তুই এভাবে চিৎকার চেঁচামেচি করলে সবাই আমাকে চোর ভেবে গণপিটুনি দিবে। দাঁড়া, তোকে আমি ঘুষি দিচ্ছি। সাফানের পকেট হাতিয়ে একটা ছোট বিস্কুটের প্যাকেট পেল, কি মনে করে জানি কিনেছিল, এখন কাজে লাগছে। বিস্কুটের প্যাকেট খুলে দুটো বিস্কুট ছুঁড়ে মারল সাফান। ট্যাবলেট এগিয়ে এলো বিস্কুটের দিকে। তোমাদের কি করে হাত করতে হয় সেটা এই সাফান জানে, ভাগ্যিস বিস্কুটের প্যাকেট ছিল। কিন্তু ট্যাবলেট বিস্কুটের সামনে গিয়ে কিছু সময় ঘ্রাণ শুকলো, তারপর বিস্কুট দুটোকে পাশ কাটিয়ে দৌড়ে সাফানের দিকে আসতে শুরু করলো। সেটা দেখে সাফানও উল্টো দিকে দৌড়। সাফান তো জানে না ট্যাবলেট যেই সেই কুকুর নয়, ভিআইপি কুকুর, যার কারণে সে অচেনা মানুষের খাবার মুখে দেয় না। ট্যাবলেট সাফানের পিছু নিল। যদিও সাফান কুকুর ভয় পায় না, কিন্তু ট্যাবলেটকে ওর কেন জানি অনেক ভয় করে। ওর বিশ্বাস ট্যাবলেট ওকে কাছে পেলে কামড়ে দিবে। সারা বাড়ি দৌড়াচ্ছে সাফান, তার পেছন পেছন ট্যাবলেট ঘেউ ঘেউ করছে। বাপ, এবারের মতো ছেড়ে দে, এই কানে ধরছি, আর কখনো তোর সামনে আসবো না। এভাবে দৌড়ালে আমার শক্তি সব ফুরিয়ে যাবে। এবার তো থাম রে ফিহু, কই তুই? এবারের মতো বইন, তোর কুত্তার থেকে আমাকে বাঁচা। কিন্তু ট্যাবলেট ওর কোনো কথায় গলছে না, হিংস্রভাবে ওর পেছনে ধাওয়া করেছে। আসলে সারাদিন ফিহার মন খারাপ ছিল, যার কারণে ট্যাবলেটের সাথে কোনো কথা বলেনি, যাতে করে ট্যাবলেটের মন ভীষণ খারাপ। এখন সাফানকে দেখে সে চোর ভেবেছে, তাই ওর পিছু নিয়ে সারাদিনে রাগ কমাবে। ফিহা, কোথায় তুই? আমাকে বাঁচা বোন, আমি আজকে শেষ। ট্যাবলেট আজ ওর সব দাঁত আমার উপর প্রয়োগ করবে, তারপর আমাকে বস্তা বস্তা ট্যাবলেট গিলতে হবে। ফিহু। ফ্রেশ হয়ে ফিহা তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। উনি এখনো খেলনা নিয়ে একা একা খেলছে। ফিহা ওর দিকে তাকিয়ে মুচকি হেসে তোয়ালেটা বেডে রাখলো। অনিয়ার কাছে গিয়ে ওর মাথায় হাত রাখলো। অনি ওর মাকে দেখে খুশি হয়ে হাত দুটো ফিহার দিকে বাড়িয়ে দিল। ফিহা অনিকে কোলে তুলে নিল। তখনই ওর কানে সাফানের চিৎকার ভেসে এলো। এরকম করে সারের মতো চিৎকার করছে কে? গলাটা সাফানের মতো লাগছে। ট্যাবলেট গেল কোথায়? এই রে, ট্যাবলেট আবার সাফানকে চোর ভেবে দৌড়ানি দিচ্ছে না তো? গিয়ে দেখে আসি তো। অনিয়াকে কোলে নিয়ে এক প্রকার তাড়াহুড়ো করে রুম থেকে বাইরে বেরিয়ে এলো। যা ভেবেছিলাম তাই হলো, ট্যাবলেট আজ সাফানকে আচ্ছা শিক্ষা দিয়ে দিবে। সাফানের কাণ্ড দেখে ফিহার হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার জোগাড়। সারা ড্রয়িং রুমে চক্কর কাটছে সাফান। ওর পেছনে পেছনে ঘেউ ঘেউ করতে করতে দৌড়াচ্ছে ট্যাবলেট। ফিহাকে দেখে সাফান চিৎকার করে বলে উঠল, বোন আমারে বাঁচা, আমি আজকে শেষ, আর দৌড়াতে পারতেছি না। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁত না কিলিয়ে তোর এই কুত্তা সরা আমার পেছন থেকে। একদম ঠিক আছে, এইবার বসছে না, এটাই তোর শাস্তি, শয়তান একটা। ফিহু, ওকে সরা, আমাকে একটু পর হসপিটালে ভর্তি পাবি। ট্যাবলেট চলে আয়। ট্যাবলেট, ওর নাম সাফান, আমার বেস্ট ফ্রেন্ড। এই কথাটা পুরো ম্যাজিকের মতো কাজে লাগলো। ট্যাবলেট চুপচাপ সাফানের পিছু ছেড়ে ফিহার সাথে ঘেঁষে দাঁড়ালো। সাফান হাঁটুতে দুই হাত রেখে হাঁপাতে লাগলো।
অবাক চোখে ট্যাবলেট ও ফিহার দিকে তাকিয়ে আছে সাফান। শালার কুত্তা, তোকে আমি দেখে নিব শালার শয়তান। আমি এতক্ষণ ধরে এত কিছু বললাম, তোর গায়ে লাগলো না, শুধু তোর পায়ে ধরার বাকি ছিল, তাও আমার উপর তোর দয়া হলো না। আর ফিহু, যে তোকে সরতে বললো সে সরে গেলি। তোকে শালা একদিনে একলা পেয়ে যেই আমি কি করি তুই দেখে নিস। আজকে আমাকে দিয়ে দৌড় প্রতিযোগিতা করালি না, তোকে দিয়ে সেদিন হয় কাবাডি খেলাবো, নয়তো তোকে ফুটবল বানাবো। সাফানের কথা শুনে ফিহা হাসি কিছুতেই থামাতে পারছে না। পেট ব্যথা হয়ে গেছে ওর। অনিয়াকে কোলে নিয়ে পেট ধরে সোফায় বসে পড়ল ফিহা। হাসো হাসো, বেশি করে হাসো। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। সত্যি আমি যদি তোর এই কুত্তাকে একদিন পাই তাহলে ওর খবর আছে। শালা আমায় যে দৌড়ানি দিয়েছে তা আমি জীবনেও ভুলবো না। সাফান ভাই আমার, কেমন লাগলো আজ? তুই তো এখন মজা নিবি। আমার ইচ্ছে করছে এটাকে উল্টো করে চার পা ধরে বাইরে ছুড়ে ফেলে দিয়ে আসতে। ট্যাবলেট, কোনো বোন নেই তাই তুই ওর দুলাভাই হতে পারছিস না। থাকলে নিশ্চয়ই তোর মতো একটা শালের সাথে বিয়ে দিতাম। মানে কি বলছিস তুই? মানেটা খুব সিম্পল। তুই যেভাবে বারবার ট্যাবলেটকে শালা বলছিস, আমার তো মনে হচ্ছে ওর কোনো বোন থাকলে তাকে বিয়ে করে নিতি। তুই আবার আমাকে নিয়ে মজা করছিস? এক গ্লাস পানি দে ফিহু। আমি পারবো না, নিজেরটা নিজে করে খা। কেন? তোর সাথে আমি কথা বলবো না। তুই সারাদিন আমাকে একবার কল দিছিস? বোন, তোকে আমি সব বলেছি, এবার জলদি করে আমাকে এক গ্লাস পানি খাওয়া। আনতে পারি এক শর্তে। আবার কি সত্য? এমনিতেই তোর কুত্তার ধাওয়া খেয়ে আমার সব এনার্জি লস হয়ে গেছে, এবার তুই কোন শর্ত দিবি? তুই যে আমার হাল বেহাল করবি সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা তুই বক বক কর, আমি পানি এনে দিব না। ভেবে দেখ কোনটা করবি। বল কি শর্ত? এখন 100 বার কান ধরে উঠবোস করবি তুই। যদি রাজি হস তাহলে পানি এনে দিব, না হলে নিজেরটা নিজে নিয়ে আয়। হাতি ফাঁদে পড়লে চামচিকাও লাথি মারে। এমনিতে তোর ট্যাবলেট আমার বেশ নাকানি চোবানি খাইয়েছে, আবার তুই আমাকে শাস্তি দিতে চাইছিস? এটা আমাকে সারাদিন ফোন না দেওয়ার শাস্তি। এক গ্লাস পানির জন্য এমন করলি? মনে রাখিস তুই আল্লাহর কাছে ঠেকা থাকবি তুই। হাসরের ময়দানে আল্লাহ তোকে পানি দিব না। মনে রাখিস কথাটা। এই সাফানের কথা কখনো ভুল হয় না। কি বলবি তুই? তোর ছোটবেলা ওই অভ্যাসটা এখনো যায়নি। দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। ফিহা অনিয়াকে কোলে নিয়েই সাফানের পিঠে দুম দারুম তাল ফেলতে লাগলো। সাফানকে মারতে দেখে অনিয়া খিলখিল করে হাসছে। বোন, এবারের মতো আমাকে ছেড়ে দে। আমি ট্যাবলেটের হাত থেকে ধাওয়া খেয়েছি, তাতে হাঁপিয়ে উঠেছি। এখন তুই যদি এই মাসুম বাচ্চাটাকে এভাবে মারিস তাহলে মরেই যাব। তোরা কি শুরু করলি বলতো? প্রথমে এই ট্যাবলেট, তারপর তুই। ফিহু লাগছে। এবারের মতো মাফ কর বোন, এই জীবনও দ্বিতীয় ভুল হবে না। যত কাজ থাকুক, তোর জন্মদিনে আমি প্রথম উইশ করবো। তুই দেখিস। মনে থাকবে তো? আলবাত থাকবে। আজকে যে ধাওয়াটা খেয়েছি সেটা কি ভুলতে পারি? এই ধাওয়ার কথা মনে হলি তোর জন্মদিনের কথা মনে পড়ে যাবে। ছায়রে দে বইন, কাইন্দা বাঁচি। এমন ভুলেও কখনো করিস না তুই। আমার আজ ঢের শিক্ষা হয়েছে। ফিহা হাসতে হাসতে ডাইনিং টেবিল থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে এলো। সাফানের হাতে দিতেই ঢকঢক করে পুরো গ্লাস পানি এক নিঃশ্বাসে খেয়ে ফেললো। ফিহা গ্লাসটা ডাইনিং টেবিলে রাখতে গেল। সাফানের চোখটা ট্যাবলেটের ওপর পড়তেই রেগে বলল, তোকে একদিন হাতে পেয়েই শুধু আজ শরীরে শক্তি নেই বলে বেঁচে গেলি। যেদিন তোকে হাতে পাবো সেদিন তোর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিব, নয়তো আমার নামও সাফান হাসান নয়। ট্যাবলেট মুখ গুজে চুপচাপ সোফার পাশে বসে আছে। ট্যাবলেট মনে হয় বুঝতে পারলো সাফান ওকে বকছে, তাই মুখ তুলে সাফানকে দুইবার ঘেউ ঘেউ করে প্রতিবাদ করে আবার মুখ গুজ রাখলো। আবার ঘেউ ঘেউ করিস? দাঁড়া, তোকে তো। কথাগুলো বলে সাফান আশেপাশে কিছু খুঁজতে লাগলো। একসময় টি টেবিলে থাকা ফুলদানি হাতে নিয়ে ট্যাবলেটকে ছুঁড়ে মারতে নিল। ফুলদানি হাতে নিয়ে উঁচু করে যেই ছুঁড়ে মারবে সেই ফিহা চলে এলো। কই কিছু না তো, আমি তো ফুলদানিটা হাতে নিয়ে দেখছিলাম কি রকম দেখতে। অমন করে দেখাস না, আমি সত্যি বলছি। তোকে কি বলেছিলাম? এবারের মতো মাফ করে দে, আর জীবনও ভুল হবে না। আমি মানছি না রে, শুরু কর। কানে ধরে উঠবোস করতেই হবে, না করলে হয় না। তুই যদি এখন 100 বার কান ধরে উঠবোস না করিস তাহলে তোর সাথে কথা বলবো না। আর তুই ভালো করে জানিস আমি যা বলি তাই করি। আজ সকালে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে, আমার দিনটাই খারাপ গেল।
সাফান চুপচাপ কানে ধরে উঠবোস করা শুরু করলো। যদি এই শাস্তি মেনে না নেয় তাহলে নিশ্চয়ই ফিহা কথা বলবে না, আর ফিহা ওর কথা না বললে তো ওর কিছু ভালো লাগে না। সোফায় বসে মিট মিট করে হাসছে ফিহা। আনিস চৌধুরী এই সময় রুম থেকে বের হয় না, তাছাড়া তার রুম সাউন্ড প্রুফ করা, যার কারণে তিনি এত হুলস্থুলের কিছুই জানেন না। আর পারছি না, এবারের মতো মাফ করে দে। তুই যদি এখন আমাকে এভাবে শাস্তি দিস তাহলে তোর জন্য যে গিফট এনেছি তা কিন্তু দিব না। কি এনেছিস? আমার শাস্তিটা মাফ করে দে, তাহলে দিব। আচ্ছা যা, মাফ করে দিলাম, এবার আমার গিফট দে। চোখ বন্ধ কর। ফিহা চোখ বন্ধ করতেই সাফান ওর মাথায় একটা গোলাপি কালার কি জানি কি ফুল হবে সেটা মাথায় পরিয়ে দিল। পকেটে এত সময় থাকার কারণে অনেকটা নষ্ট হয়ে গেছে। কাঁচা ফুল এত সময় থেকেছে এই তো বেশি। ফিহা খুব খুশি হলো। সরি, বেলি ফুলের মালা পাইনি তাই এটা গিফট করলাম। তোর নিশ্চয়ই পছন্দ হয়নি আমার এই সামান্য উপহার। এখন তো তোর অনেক টাকা, আমার মতো গরিবের এই সামান্য উপহার তো তোর পছন্দ হবে না। একটা চড় দিব। আমি কি বলেছি আমার পছন্দ হয়নি? খুব খুব সুন্দর হয়েছে। আমার ভাই ভালোবেসে আমার জন্য একটা চকলেট আনলেও সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। ফিহার কথা শুনে সাফানের মুখে হাসি ফুটলো। ফুলের কারণে ফিহাকে খুব সুন্দর লাগছে। মা ও মেয়ের দুজনের পরনে হালকা গোলাপি কালার ড্রেস। ফিহার মাথায় গোলাপি ফুল আর অনিয়ার মাথায় ছোট্ট গোলাপি ফুলের রাউন্ড ব্যান্ড। ফিহাকে অনেক সুন্দর লাগছে। অনিয়ার মুখে ছোট বেবি চুষনি, এটা থাকার কারণে অনিয়া এত সময় শান্ত ছিল। ওদের দুজনকে এভাবে দেখে অনেক খুশি হলো সাফান। কেটে গেল বেশ কিছুদিন। আজ অফিসে বেশ বড় সড়ো করে মিটিং এর আয়োজন করা হয়েছে। দেশে বিদেশে বিভিন্ন ক্লায়েন্ট থাকবে আজ মিটিংয়ে। ফিহার আজও বেশ ভয় ভয় করছে, যদিও সেদিনের মতো নয়। আকশি আদিয়া তো আজ থাকবে মিটিংয়ে। সকাল থেকে ফিহার মনটা খুব রাখছে, মনে হচ্ছে আজ কোনো খারাপ কিছু ঘটবে, কিন্তু কি ঘটবে সেটাই বুঝতে পারছে না। অনেকে কোলে তুলে নিয়ে ক্যাবিনের আবছা সবুজ রঙের কাচের দিকে তাকিয়ে আছে। আজও মনটা ছটফট করছে, কোনো কিছু ভালো লাগছে না। অনিয়া তার মায়ের মুখে চোখে হাত দিয়ে খেলছে। ফিটারের দুধ গুলে অনিয়ার মুখে দিল, কিন্তু অনি ফিটার খাওয়া নিয়ে দুষ্টুমি করছে। টুসনি মুখে নিয়ে বসে আছে। মাম্মা, তুমি কিন্তু বেশি দুষ্টু হয়ে গেছো। খাবার করার সময় তোমার দুষ্টুমি বেড়ে যায়। সকাল থেকে কিছুই খাওনি, এখন একটু খেয়ে নাও। আজ আমার মিটিং আছে, অনেক সময় সেখানে থাকতে হবে। তুমি তো ট্যাবলেটের সাথে এখানে থাকবে, ট্যাবলেট তো তোমাকে খাওয়াতে পারবে না। আমি তোমাকে না খাওয়িয়ে গেলে মিটিংয়ে মনোযোগ দিতে পারবো না। এমনিতেই মনটা আজ খারাপ, কিছু হওয়ার ইঙ্গিত দিচ্ছে। মামুনি জলদি গিলো, মুখে চুষনির কামড় দিয়ে বসে থাকলে কি হবে? দুধ গিলতে হবে তো। এই ট্যাবলেট আবার কোথায় গেল? অনিয়া দুষ্টুমি করছে, মুখে তার মিষ্টি হাসি। মায়ের সাথে দুষ্টুমি করে সে বেশ মজা পাচ্ছে। ফিহা নিরাশ চোখে ওর মায়ের দিকে তাকিয়ে আছে, তবে সে চাহনিতে নেই কোনো রাগ, নেই কোনো অভিমান, আছে একরাশ মায়া, স্নেহ, ভালোবাসা। আব্দুল আজিজ সাহেব দরজায় টোকা দিল। আসবো ছোট বৌমা? চাচা, আমি তো বলছি আপনি আমার কেবিনে আসেন, অনুমতি নিবেন না। আরেকদিন এমন করলে আমি কিন্তু আপনার সাথে কথা বলবো না। ফিহা ঠোঁট উল্টে গাল ফুলিয়ে কথাটা বলল, যেটা দেখে আব্দুল সাহেব না হেসে পারল না। কেবিনে ঢুকে মুচকি হেসে ফিহার মাথায় হাত রাখলো। এত বড় হয়ে গেছো, একটা মেয়ের মাও তুমি, তারপরেও বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে রাখো। কেউ দেখলে বিশ্বাস করবে না তো তোমার যে একটা মেয়ে আছে। আমি জানি চাচা। ট্যাবলেট কোথায় চাচা? ওকে অনেক সময় ধরে দেখছি না। ট্যাবলেটকে দেখলাম বাইরে ঘুরঘুর করছে। ও আচ্ছা, আপনি কিছু বলবেন চাচা? আজকের ফাইলগুলো কমপ্লিট করেছো বৌমা? তোমাকে যেগুলো চেক করতে ও সিগনেচার করতে দিয়েছিলাম। হ্যাঁ চাচা, সব রেডি করে রেখেছি আমি। ফাইলগুলো আমাকে দাও বৌমা, আমি আজকের মিটিংয়ে প্রোটেকশন রেডি করে ফেলি। আপনি একটু অনিয়াকে ধরুন, আমি ডেস্ক থেকে ফাইলগুলো বের করছি। দাও বৌমা, আমি জানি দিদি ভাইকে। ফিহা অনিয়াকে আব্দুল সাহেবের কোলে দিয়ে ডেস্কে ফাইল খুঁজতে লাগলো। আকশি ও আদিয়া চলে এসেছে, হল রুমে অপেক্ষা করছে তারা দুজন। ট্যাবলেট মালিকের শরীরের ঘ্রাণ পেয়ে আকশির আশেপাশে ঘুরঘুর করছে। আব্দুল সাহেব অনিয়ার সাথে কথা বলা শুরু করলো। কেমন আছো অনি দিদি ভাই? আম্মিকে একদম জ্বালাবে না, তুমি তো ভালো মেয়ে। মাম্মি সারাদিন কত কাজ করে, এখন মাম্মিকে জ্বালালে মাম্মি কোথায় যাবে বলো তো? তুমি কি মাম্মিকে বিরক্ত করো? ওহ, তুমি বিরক্ত করো না, তুমি ভদ্র মেয়ে তাই না?
কোনো দুষ্টুমি করো না। আমি জানি তো তুমি খুব ভালো মেয়ে, অনেক লক্ষ্মী, শান্ত, ছোট, কিউট বেবি। অনেক ভালো মেয়ে, এভাবে কেউ জ্বালাতন করে না। তবে খাওয়ার সময়, ঘুমের সময় তার বাজিবানা শুরু হয়ে যায়। আমি আপনাদের নাতনির এই কাণ্ড চোখের আড়ালে হতে পারি না। ওয়াশরুমে গেলেও শান্তি নেই, খাওয়া দাওয়ার সময় তাকে কোলে নিয়ে খেতে হয়, নয়তো হাত পা ছুটে চিৎকার করে কেঁদে সারা বাড়ি মাথায় তুলে ফেলে। যত বড় হচ্ছে তত বজ্জাতপানা বেড়ে যাচ্ছে। 1 মিনিটের জন্য কোথাও গিয়ে শান্তি নেই। যা করব সব ওকে করে নিয়েই করতে হবে। এখনকার বাচ্চারা তো একটু বেশি দুষ্টু হয়, খাবার খেতে তাদের সবচেয়ে কষ্ট। বাচ্চারা তো মায়ের পাগল থাকবেই, ওরা তো জানে কে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। নিজের মাকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে? সারাদিন তো তোমার কাছেই থাকে, তুমি ওর খেয়াল রাখো, আদর করো, ওর যত্ন নেও, সেটা তো দিদিভাই বুঝে। যার জন্য তোমাকে চোখের আড়াল দেখতে চায় না ও মনে করে তুমি কাছে থাকলে ওর সব দুঃখের অবসান। এমনটাই। আমার তো মা ছিল না, তাই মায়ের আদর কিরকম হয় সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই। তবে জানি মায়ের অভাবটা কি রকম। আঁচল দিয়ে চোখের পানি মুখ মুছের ভাগ্য আমার হয়নি। মন খারাপ করো না বৌমা, আল্লাহর উপর বিশ্বাস রাখো, তিনি যা করেন সব আমাদের ভালোর জন্যই করেন। আমাদের জন্য কোনটা মঙ্গলজনক সেটা একমাত্র আল্লাহই জানে। তাই নিজের জীবনের উপর নিরাশ হইও না, বরং আল্লাহর উপর আস্থা রাখো, নিশ্চয়ই দুঃখের পর সুখ আসবে। আপনি ঠিক বলেছেন। থাক, এসব কথা বাদ দিন। এখন এসব কথা বলে মিটিংয়ে দেরি হয়ে যাবে। এই নিন আপনার ফাইল, আমি সব দেখে নিচ্ছি, আপনারাও একটু চেক করে নেবেন। আচ্ছা আসি বৌমা, নাও ধরো দিদিভাইকে, সাবধানে রেখে খাবার খাইয়ে তারপর মিটিংয়ে জলদি করে চলে এসো। আব্দুল আজিজ সাহেব অনিয়াকে কোলে নিয়ে ফাইল হাতে রুম থেকে বেরিয়ে গেল। ফিহা অনিয়াকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করতে লাগলো। অনিয়াকে জাগনা রেখে যাওয়া যাবে না, চোখের সামনে ফিহাকে না দেখলে তো কান্না করে সারা অফিসের কর্মচারীদের কাজে ব্যাঘাত ঘটাবে। জেগে থাকলে ফিহা মিটিংয়েও অনিয়ার জন্য চিন্তা করবে, কিছুতে মন দিতে পারবে না। হলরুমে যে যার নির্ধারিত সিটে বসে আছে। আকশি ও আদিয়াত সামনের সারিতে বসেছে। আকশি কিছু সময় পর পর এদিক সেদিক তাকিয়ে ফিহাকে করছে। আদিয়াত যে ওর সাথে কথা বলছে সেদিকে তার মোটেও খেয়াল নেই, শুধু কথার মাঝে বলে উত্তর দিচ্ছে। আমি তোকে কিচ্ছু বলিনি, তুই কি শুনছিস? এদিক ওই দিক দেখছিস? শুনছি তো, বল। আমার মাথা শুনছিস? কখন থেকে এদিক সেদিক তাকিয়ে যে তুই ফিয়াকে খুঁজিস সেটা আমি ভালো করে জানি। ফিয়া একটু পরে আসবো। পরে আসবে মানে? এটা কোনো কথা নাকি? কোম্পানির ওনারকে এত দেরি করে আসলে হয়? সামান্য কমন সেন্স কি নেই? সবাই কত সময় ধরে অপেক্ষা করছে, আর ফিহা ওনার হয়ে এখন আসলো না। এদিকে নজর না দিলে যে কত টাকার টেন্ডার লস হয়ে যাবে তুই জানিস? আকশি রেগে কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেলল। আদিয়া 2 গালে হাত দিয়ে মনোযোগ সহকারে ওর দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি ভুল কিছু বলিনি। কেউ অনেক সময় ধরে অপেক্ষা করছে না, একমাত্র তুই ওর জন্য অপেক্ষা করছিস। মিটিং শুরু হতে আরও 10 মিনিট সময় বাকি আছে। তুই তো দেখছি ফিহার জন্য দিনকে দিন পাগল হয়ে যাচ্ছিস। এত ভালোবাসা রাখবি কোথায় দোস্ত? মিটিং তো শুরু হয়ে গেল, তাই এসব বলছিলাম। দাঁত বের করে লাভ নেই। তুমি যে ফিয়ার ভালোবাসায় বুঁদ হয়ে আছো আমি তা ভালো করেই বুঝতে পেরেছি। মিটিং এখনো শুরু হলো না, এদিকে তুই কত শত কথা ভেবে ফেললি। কতদিন ধরে ওকে দেখিনি তুই জানিস? জানি। বেচারি তো তোর মতো হাওয়ায় লেগে ঘুরে বেড়ায় না, অনেক কাজ করতে হয় তার। তোর ভাতিজাকে সামলাতে গিয়ে হিমশিম খাই, তারপরেও অনিয়ার যত্নে কোনো ত্রুটি করে না। অফিস, সংসার, তোর বাবা, বাচ্চা, মিটিং, আজ এই ঝামেলা, কাল ওই ঝামেলা, এগুলো সামলিয়ে যে ফিহা বেঁচে আছে, ভালো আছে, তাতেই আলহামদুলিল্লাহ বল। আমার তো মনে হয় না তুই এসব একলা সামলাতে পারতি। ফিহা কাঁচা হতে সব দিকে সমান নজরে চালাচ্ছে। ভাই, নামাজ পড়ে দোয়া করিস, এমন একটা মেয়ে তোদের সবকিছু চালানোর জন্য পেয়েছিস। হয়েছে, আর
জ্ঞান বিতরণ করতে হবে না। তুই না একটু আগে বাইরে গিয়েছিলে? ফিহা কেন আসছে না সেটা বল। নিশ্চয়ই ফিয়ার কেবিনে ওকে চুকে মেরেছিস। অবশ্য মারবি না কেন, তোর তো অভ্যাসই অন্য রুমে ওকে চুকে মারা। কি বললি তুই? আবার আমার মান সম্মান নিয়ে টানা দিস? ওই কার রুমে উকি ঝুঁকি মারতে দেখছিস তুই? বল, জলদি বলবি। যদি না বলতে পারছিস তাহলে তোকে এখন মেরে ছাদে শুকাতে দেব। উল্টো পাল্টা কথা বললে কি তোর পেটের ভাত হজম হয় না? কেন তুই অরণ্যার রুমে ওকে চুকে মারিসনি? সেবার যে তোকে হাতে নাতে ধরলাম, পা টিপে টিপে যে অরণ্যার রুমে গিয়েছিলে সেটা বলে গেছিস? আর আমি অন্য আমার হব বউ, সে খবরে থেকে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আছে। ওর রুমে উকি ঝুঁকি মারলে তোর সমস্যা কি? বিয়ে ঠিক হয়ে আছে, বাট বিয়ে এখনো হয়নি। তাহলে তুই ওর রুমে উকি মারতে গিয়েছিলে কেন? এখন আমি বলবি, নয়তো তোর হবু বউকে গিয়ে বলবো তোর চরিত্রের দোষ আছে। রাতে বারে গিয়ে ড্রিঙ্কস করিস, তোর অনেক গার্লফ্রেন্ড আছে, ব্যাস তোর বিয়ে ক্যান্সেল। এগুলো তো ডাহা মিথ্যা কথা। সেটা তুই আর আমি জানি, কিন্তু দিনা তো নয়। সো চুপ হচ্ছে মেরে দোস্ত। ব্যাপারটা কিন্তু ভালো হবে না আকশি। কেন রে, এখন চলে কেন? আমারও সেম এমনই লাগে যখন তুই ফিয়াকে নিয়ে বলিস। তুই বেটা সুবিধাবাদী, তোর কপালে শনি আছে। সময় সব সময় সবার এক যায় না। আমারও সময় আসবে, তখন দেখবি কত ধানে কত চাল। যত ধান থাকবে ততই চাল হবে। তোর সামনে চিন্তা না করলে চলবে। তুই শুধু অনন্যাকে নিয়ে ভাবতে থাক, নয়তো তোর হবু বউ কিছুদিন পর অন্য কারো বউ হয়ে যাবে। আদিয়াত চুপ হয়ে গেল। অনন্যা আদিয়াতের খালাতো বোন। ছোটবেলা থেকে ওদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছে ওদের দুই পরিবার। অবশ্য অনন্যা আদিয়াত দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। ট্যাবলেট বেশ কয়েকবার আকশির আশেপাশে ঘুরে গেছে। যে আকশি ওর মাথায় হাত বুলিয়ে দিল, অমনি খুশি মনে ফিহার কাছে চলে গেল। অন্যদিকে ফিহা বেশ কষ্টে অনিয়াকে ঘুম পাড়ালো। ঘুমের ঘোরে অনিয়া শক্ত করে তার মাকে ধরে রেখেছে। অনিয়াকে নিজের থেকে ছাড়িয়ে দোলনায় শুইয়ে দিল ফিহা। কি ভেবে জানি আবার অনিকে দোলনা থেকে উল্টে করে তুলে নিল, নিজের সাথে শক্ত করে ধরে রাখলো বেশ কিছুক্ষণ। মিটিং শুরু হয়ে গেছে আরো 20 মিনিট আগে। এক এক করে সব ক্লায়েন্ট বক্তব্য রাখছে। আদিয়াত মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো টুকে নিচ্ছে। আকশি মহাশয়ের কথা কি বলবে? তিনি তো কিছু সময় পর পর আর চোখে ফিহাকে দেখতেই ব্যস্ত। ফিহার মনটা আনচান করছে অনিয়ার জন্য। কেন জানি বারবার মনে হচ্ছে অনিয়ার কোনো বিপদ হবে। কথায় আছে না, মায়ের মন সবার আগে বিপদ সংকেত পায়। সন্তানের বিপদের ইঙ্গিত মায়ের মনে ঘন্টা বাজায়। ফিহা হয়তো অনিয়াকে জন্ম দেয়নি, কিন্তু এতদিন লালন পালন করে তো ওর প্রতি দুর্বল হয়ে গেছে। আল্লাহ হয়তো এই কারণের সাথে ফিহার মনের কানেকশন জুড়ে দিয়েছে। আকশি বেশ কিছু সময় ধরে খেয়াল করছে ফিহা মিটিংয়ে মনোযোগী নয়, খুব মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। আজ ফিয়ার কি হলো? অন্যান্য সময় তো ওকে বেশ গম্ভীর দেখায়, কিন্তু আজ মনে হচ্ছে কিছু একটা নিয়ে অনেক চিন্তিত। কি ভাবছে এত? হাবভাব ভালো তো ঠেকছে না। আমি যতটুকু জেনেছি ফিহা সামান্য ব্যাপার নিয়ে কখনো চিন্তা করে না। মেয়েটা নাকি বেশ স্ট্রং, ভেতরে ভেতরে ভয় পেলেও কখনো মুখে তা বুঝতে দেয় না। কিন্তু আজ কি হলো? আমি ফিয়াকে এভাবে নিতে পারছি না। ফিয়া কি আমাদের ব্যক্তিগত কোনো কারণ নিয়ে টেনশনে আছে? না, আমাকে জানতেই হবে। ফিহা একধানে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেকে ঘুম পাড়িয়ে রেখেছে, ট্যাবলেট পাহারা দিচ্ছে, তারপরে মনটা কুড়েকেই যাচ্ছে। কোনো কিছুতে শান্তি মিলছে না। আমার অনেকে নিয়ে ভয় কেন হচ্ছে? আমার মনে হচ্ছে আমার মেয়ে নিশ্চয়ই কোনো ক্ষতি হবে। ট্যাবলেট তো ওর পাশে আছে, তারপরে কেন এত ভয় করছে আমার? কিছু সময় পরপর বুকের ভেতর ধক করে উঠছে। একটা শব্দ হলে মনে হচ্ছে আমার অনিয়ার সাথে খারাপ কিছু হচ্ছে। কোথাও আগে তো এরকম কখনো হয়নি। অস্থির অস্থির লাগছে ভেতরটা। আল্লাহ, তুমি আমার মেয়েটাকে দেখো। অনি আমার কাছে চৌধুরী বাড়ির আমানত, তাছাড়া আমি নিজের মেয়ে। হ্যাঁ, সে যাই বলুক, আমি কারো কথা শুনবো না। উনি আমার মেয়ে, ওর কিছু হলে আমি নিজেকে মাফ করতে পারবো না। বাবা আমাকে বিশ্বাস করে ওর দায়িত্ব দিয়েছে, আমি যদি সেটা পালন করতে না পারি তাহলে নিজেকে শেষ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহ, যত কষ্ট দেওয়ার, যত বিপদ দেওয়ার আমাকে দিও, কিন্তু তোমার কাছে আমার আর্জি, দয়া করে আমার হনির কোনো ক্ষতি তুমি হতে দিও না। ফিহার চোখে কোণে পানি চিকচিক করছে। এই মনে হয় টুপ করে পড়ে যাবে। পৃথিবীর সব মা এমনই হয়,
নিজের চাইতে বেশি সন্তানের জন্য ভাবে। তাই তো আল্লাহর পর মাকে সম্মান করতে বলা হয়েছে। মায়ের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে। মায়ের পদতলে সন্তানের বেহেশত। কিন্তু কোনো মা তার সন্তানকে পায়ের নিচে কখনো রাখে না। শত হাজার কষ্টের মধ্যেও নিজের বুকে পরম যত্নে সন্তানকে আগলে রাখে। নিজের জীবন যাই হোক, কিন্তু সন্তানের কিছু হতে সে দিবে না। এর জন্যই তো মায়েরা পৃথিবীর সবচেয়ে আপনজন। সবার উপরে আমাদের মা, তার উপরে কাউকে মর্যাদা দেয়নি আল্লাহ। ভালোবাসি তোমাকে মা, তোমার মতো আর কেউ আমাদের জন্য এত ভাবে না, এত ভালোবাসা দিয়ে বুকে আগলে রাখে না। এই জন্যই আল্লাহ এত মর্যাদা দিয়েছে মাকে। একজন মা সন্তানের জন্য যতটা কষ্ট স্বীকার করে তা আর কেউ কখনো করেনি, করবেও না। আদি, এই আদি, এই আদি বাচ্চাদের কাঁদি। কি হয়েছে, তো ডাকছিস কেন? দেখছিস না মিটিং চলছে? এখন কথা বলে মান সম্মানের মাথা খাস না। যদি তারা বুঝতে পারে আমরা কথা বলছি তাহলে রুম থেকে বের করে দিবে। কত বড় পোস্টমিটেন্টে এটা ভাবছে, এই বয়সে এসব মানা যায়? তোর বক্তৃতা বন্ধ করবি? নিজের যে এক লাইনের বদলে পুরো রচনা শুনে দিচ্ছিস। সে বেলা কিছু হয় না, আর আমি সামান্য ডাক দিয়েছি তাতে এত কিছু হয়ে গেল। শালা হারামি শয়তান। গালি না দিয়ে কি জন্য ডাকছিস সেটা বল। ফিহার মনটা আমার হচ্ছে অনেক খারাপ। তো আমি কি করব? তোর বউ মন খারাপ করে আছে, সেটা ঠিক করার দায়িত্ব তোর, আমার নয়। আপাতত মন খারাপের কথা ছাড়, মিটিংয়ে মনোযোগ দে। একটা গুরুত্বপূর্ণ টপিকে কথা হচ্ছে, তোদের বিজনেসের জন্য অনেক দরকারি। তোর মিটিংয়ের পেঁচাল বন্ধ কর। আমার এখন ফিহার জন্য চিন্তা হচ্ছে। ফিহাকে আমি এভাবে নিতে পারছি না, আমার ভীষণ খারাপ লাগছে। ভাই আমার একটু চুপ কর। মিটিং থেকে বের হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তুই একটু ভেবে দেখ, ফিহা শুধু শুধু কারণে মন খারাপ করে না। ফিহা খুবই শক্ত গঠনের মানুষ। সামান্য ব্যাপারে মন খারাপ করবে এমন মেয়ে তো ফিহা নয়। আল্লাহ বাঁচাও আমায়। আমার কথা শোন। আর একটা কথা বলে আমি তোর নামে কমপ্লেন করব। রিয়ানা খুব সাবধানে সিকিউরিটি সামলিয়ে ভেতরে ঢুকলো। হাতের সাইড ব্যাগে করা ডোজের ঘুমের ওষুধ, এতটা কার্যকরী যে মৃত্যুর সম্ভাবনা 100%। তার যদি ছোট কোনো বাচ্চাকে দেওয়া হয় তাহলে 28 মিনিটের মধ্যে মৃত্যু পুরো নিশ্চিত। আজ তার অপমানের বদলা নেবে, তবে সেটা অনিয়ার ওপর নিবে। সেদিন ফিহার কাছে অপমানিত হয়ে এতটা প্রতিশোধ পরায়ণ হয়েছে যে কোনো মূল্যে ফিহার ক্ষতি চায়। যেহেতু এখন ফিহার চৌধুরী বাড়ি থাকার মূল কারণ হলো অনিয়া, তাই অনিয়াকে মেরে ফিহাকে শিক্ষা দিবে। খুব সাহস তোর ফিহা, এবার তোর বড় মুখ আমি বের করব। তোর কলিজার টুকরো অনিয়াকে আমি দুলি সরিয়ে দিব। তোর চৌধুরী বাড়ি এখনো মাথা উঁচু করে থাকার কারণটাই আমি দুলি সরিয়ে দিব। এক ঠিলে আমি 3 পাখি মারব। অনিয়া শেষ হবে, ফিহা জেলে যাবে, পুরো কোম্পানি আমার হাতে আসবে। আমার যে এত খুশি লাগছে। এখন ফিহা মিটিংয়ে, সবাই কাছে ব্যস্ত। অনিয়া নির্ঘাত রুমে একা, কিন্তু ওই বজ্জাত ট্যাবলেটের কি ব্যবস্থা করব সেটা একটু ভাবতে হবে। আইডিয়া পেয়ে গেছে। কিছু একটা ভেবে খুশি মনে হাঁটতে লাগলো। চুপি চুপি ফিহার ক্যাবিনের সামনে এসে দাঁড়ালো। দরজাটা হালকা ফাঁক করে দেখলো অনি দোলনায় ঘুমাচ্ছে। ওর দোলনার পাশে ট্যাবলেট চোখ বন্ধ করে মুখ গুজে শুয়ে আছে। ঘুমিয়ে আছে নাকি জেগে আছে তা বুঝতে পারলো না রিয়ানা, কিন্তু ওর মনে তো এখন শয়তানি বুদ্ধি উঁকি ঝুঁকি মারছে। কেবিনের বাইরে দাঁড়িয়ে রিয়ানা বিকট একটা শব্দ করলো। কি হয়েছে তা দেখার জন্য ট্যাবলেট এক দৌড়ে বাইরে চলে এলো। এটাই ছিল রিয়ানার ট্যাবলেটকে সরানোর বুদ্ধি। এই সুযোগে রিয়ানা আড়াল থেকে বের হয়ে রুমে ঢুকে পড়লো, দরজাটা আটকে দিল। আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো অনিয়ার দোলনা নিকট। ট্যাবলেট ফিরে এসে দেখলো দরজা বন্ধ। পশু পাখি তার মনিবের বিপদ নাকি আগের থেকেই টের পায়। দরজার উপরের দিকে কিছুটা সাদা কাঁচ লাগানো, ওই কাঁচ দিয়ে তাকালে ভেতরে সব দেখা যায়। কিন্তু এত উপরে ট্যাবলেট দেখবে কি করে? আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে, একসময় পেয়েও যায়। দরজার থেকে কিছুটা দূরে একটা হালকা পাতলা ছোট টুল দেখতে পায়। ট্যাবলেট সেটাকে মাথা দিয়ে ধাক্কাতে ধাক্কাতে দরজার সামনে নিয়ে আসে। তারপর সেটাই উঠে সাদা কাঁচটার দিকে উকি দেয়। ততক্ষণে রিয়ানা অনির ফিরারে দুধ গুলে ঘুমের ওষুধ মিশিয়ে ফেলেছে। বাঁকা হেসে অনির দিকে এগোতে থাকে। আর কিছু সময় পর সব শেষ হয়ে যাবে। ঘুমিয়ে নাও ছোট্ট মামনি। তোমার মা সেদিন খুব বড় মুখ করে আমায় অপমান করেছিল, সেই মুখ আজ আমি গুড়িয়ে দিব। এই রিয়ানাকে অপমান
ও পাঙ্গা নেওয়ার মজা আমি হাড়ে হাড়ে টের পাইয়ে দিব। দুধ গুলে ঘুমের ঔষধ মিশিয়ে ফেলেছে। বাঁকা হেসে অনির দিকে এগোতে থাকে। এক পা করে এগোচ্ছে রিয়ানা, মুখে তার বিশ্ব জয় করা হাসি। টেবিলের দরজার বাইরে থেকে ঘেউ ঘেউ করছে। ওর চোখেও আজ ভয়, কিন্তু সাউন্ড প্রুফ থাকায় রিয়ানা টেবলেটের চেঁচামেচি শুনতে পাচ্ছে না। সাধারণত এদিকে কেউ আসে না, যে যার যার কাজে ব্যস্ত। টেবলেটের গলার আওয়াজই কেউ পাচ্ছে না। পূর্ব দিগন্তে ডিমের কুসুমের মতো সূর্যটা উঁকি দিচ্ছে। একটু পর হয়তো তার কিরণ সারা ভুবন আলোকিত হয়ে উঠবে। ফিহা খুব শক্ত করে নিজের সাথে অনিয়াকে মিশিয়ে রেখেছে। আজ অনেকদিন পর সূর্য উদয় দেখেছে ফিহা। অনিয়া তার মায়ের বুকে মুখ গুজে পরম নিশ্চিন্তে ব্রেঘরে ঘুমাচ্ছে। ফিহা মায়াবী চোখে অনিয়ার দিকে তাকিয়ে আছে। আজ ফিহা অফিস যাবে না, সারাদিন অনিয়ার সাথে সময় কাটাবে। অফিসের কাজের জন্য আজকাল অনির দিকে খেয়াল দেওয়া হয় না। টেবলেট ওর ছোট ঘরে আরাম হয়ে ঘুমাচ্ছে। এই বোবা প্রাণীটার ওপর দিনকে দিন ফিহার মায়া বেড়েই যাচ্ছে। আর অনিয়া তো এখন ওর কলিজার টুকরো। ঘুমন্ত মেয়ের দিকে তাকিয়ে ফিহা একা একাই কথা বলছে। পাগলি মেয়ে আমার, ভোর সকালে উঠে আমাকে জ্বালিয়ে এখন ঘুমানো হচ্ছে। আমি না হয় নামাজ পড়তে উঠেছি, কিন্তু তোমার কেন উঠতে হবে? দিনকে দিন মামুনি তোমার পাজিপানা বেড়েই যাচ্ছে। আমি সামনে না থাকলে ঘুমিয়ে থেকে জেগে যাও, এটা কিন্তু ভালো কথা নয়। কার সাথে কথা বলছো ছোট বৌমা? আরে বাবা, আপনি কখন এলেন? কিছু লাগবে? আমায় ডাক দিলেই হতো, নয়তো কাউকে পাঠাতেন। আপনি কেন কষ্ট করে উঠে এলেন? তুমি ব্যস্ত হও না মা, আমি ঠিক আছি। এত সকাল সকাল কেন উঠছুন বলুন তো? নামাজ পড়ে শুয়ে থাকতে তো পারতেন। এত সকাল সকাল এখনো সূর্য ওঠেনি। শুয়ে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি বৌমা। সারাদিন তো এসবের মধ্যেই থাকি। একে এতবার বয়তে থাকতে আর ভালো লাগে না। আমার দিদিভাই কেমন আছে? আপনার দাদুভাই আজ রাতে ঘুমায়নি, কিন্তু কিছু সময় পর পর কান্না করে উঠেছে। আজানের আগে একটু চোখ লাগছিল, কিন্তু আমি নামাজ পড়তে ওঠার সাথে সাথে জেগে গেছে। এখন আমার ঘুমালো। রাতে কান্না করেছো কেন? জানি বাবা, কখনো তো এমন করে না। আজ কিছু সময় পর পর ফুপিয়ে কান্না করে উঠতেছে, কিন্তু কারণ খুঁজে পাচ্ছি না। দিদিভাই হয়তো কিছু ভয় পেয়েছি, তাই এরকম বিহেভ করেছি। আমি বুঝতে পারছি না বাবা, আসলে কি হয়েছে। দুদিন ধরে এত ব্যস্ত ছিলাম যে ওর দিকে ভালো মতো খেয়াল দিতে পারিনি। সেজন্য আজ ঠিক করেছি অফিসে যাব না। সারাদিন অনিও আপনাকে সময় দিব। অফিসে থাকার দরুন আপনার যত্ন নিতে পারি না। কি খান, কি করেন কিছুই জানি না। আমি বাড়িতে থেকে নিজ হাতে সবকিছু রান্না করব আর আপনাদের দুজনের কেয়ার করব। আজ অফিসে না গেলে কি কোনো সমস্যা হবে বাবা? এটা কেমন কথা হলো বৌমা? তোমার সংসার, তোমার অফিস, তোমার বাবা, তোমার মেয়ে, সবকিছু যেখানে তোমার, সেখানে তুমি বলার কি? বাবা, এইসব কিছু আমার কাছে আমানত, আমার কোনো হক নেই তাতে। কি বলো তুমি বৌমা? সবকিছু তোমার হাতে তুলে দিয়েছি। এখন আমার যা ছিল আর যা আছে সব তোমার। আমার এসবের কোনো অধিকার নেই। এবার শান্তি মতো দু চোখ বন্ধ করতে পারলেই আমার মুক্তি। এত বিশ্বাস করেন আমায়? নিজের থেকেও বেশি তোমার ভরসা করি বৌমা। অনি দিদিভাই ঘুমিয়ে গেছে, ওকে বিছানায় শুয়ে দাও। বড্ড জ্বালাতন করে তোমায়। যত দিন যাচ্ছে আমার প্রতি পাগল হয়ে যাচ্ছে। কোথাও অনেকে ছাড়া যেতে পারি না। এখন তো আবার ওয়াশরুমে যাওয়ার দায় হয়ে পড়েছে। আমার সাথে সব সময় লেপ্টে থাকে। আগে তাও কারো কোলে যেত, কিন্তু এখন তো আমার ছাড়া কিছুই বোঝে না। অনি তোমার অনেক বিরক্ত করে, তাই না বৌমা? যার জন্য তোমার মাঝে মাঝে ওর আমার উপর রাগ হয়। ছি ছি বাবা, কি বলছেন এসব? কোনো মা কি তার মেয়ের উপর বিরক্ত হতে পারে? আর কোনো মেয়ে কি তার বাবার উপর রাগ করে থাকতে পারে? যেমন আমার মেয়ে, তেমনি আপনিও আমার বাবা। এটা সত্যি যে আমি অনেক নিজের মা নয়, কিংবা আপনি আবার নিজের বাবা নয়, কিন্তু আমি তো সেটা মানি না। অনি আমার মেয়ে, আপনি আমার নিজের বাবা। আপনাদের দুজনকে ছেড়ে আমি কোথায় যাব? আমি আমার অনেক দিদিভাইয়ের জন্য একজন সত্যিকারের আদর্শ মা, তার নিজের জন্য একটা মেয়ে নিয়ে এসেছি। আমার আর কিছু চাই না। আর যদি আমার আশকি থাকতো, তাহলে আমি তোমাকে সত্যি নিজের ছোট মা বানিয়ে নিতাম। ও এখন তো মেয়ে ভালো লাগছে না, তাই বউ বানানোর চিন্তায় আছেন। তার মানে দাঁড়ালো আপনি আমায় একটু ভালোবাসেন না। আমি ঠিক বলেছি না বাবা? আমি মনে হয় আপনাদের যত্ন নিতে পারছি না, যার কারণে মেয়ে থেকে বউ করবেন ভাবছেন। তুমি আমার বৌমা এবং মেয়ে দুটোই। তোমার জায়গায় আজ অন্য কোনো মেয়ে থাকলে হয়তো আমার সবকিছু নিঃস্ব করে পালিয়ে যেত, কিন্তু তুমি তা করনি। এই বুড়ো বাপ আর এতিম বাচ্চাকে নিয়ে
এই বুড়ো বাপ আর এতিম বাচ্চার দিকে তাকিয়ে অবিবাহিত সেজে সমাজের কাছে বিবাহিত দাগ লাগিয়ে এসো। নিজের জন্য একটু ভাবো না। বাবা, আপনি আবারও উল্টাপাল্টা কথা বলছেন। আপনাকে না আমি বলেছি একদম নিজেকে এত ছোট ভাববেন না, আর অনেকে কখনো এতিম বলবেন না। অনির মা ফিহা চৌধুরী এখনো বেঁচে আছে, তাই আমার অনি এতিম নয়। আপনি নিজেকে কেন একা ভাববেন বলুন তো? আপনার মেয়ে ফিহা যতদিন আছে ততদিন আপনার কেউ নিঃসঙ্গ বা একা নন, কথাটা মনে রাখবেন। বাবা, আমার মেয়ে দেখছে আজকাল আমার উপর রাগও করে। বাবার উপর কি রাগ করতে পারি? এবার আমাকে বলুন বাবা, কি খাবেন, চা না কফি? 1 কাপ চা হলে ভালো হতো। তাহলে আপনি বসুন, আমি চা করে আনছি। আপনি এখানে বসে থাকেন, কোথাও যাবেন না কিন্তু। আজ একটু ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে আপনাকে হাঁটাচলা কম করতে হবে। আমি আমার দিদিভাইয়ের সামনেই বসে আছি, তুমি গিয়ে চা নিয়ে এসো। অনেকে বিছানায় রেখে গায়ের উপর হালকা করে কম্বল মেলে দিল। যদি অতটা শীত নয়, তবুও ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। আনিস চৌধুরী মুগ্ধ চোখে ফিহার দিকে তাকিয়ে আছে। ফিহা খুশি মনে চা তৈরি করতে চলে গেল। আনিস চৌধুরী বড় করে দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের মনের মাঝে তিনি আনন্দ খুঁজে পাচ্ছেন। যাক, তিনি নিজেরও অনির জন্য একজন খাঁটি মনের মানুষ খুঁজে পেয়েছেন। এর থেকে বেশি আর কি লাগে? ফিহা চা তৈরি করে নিয়ে এলো। বউ শ্বশুর মিলে কিছুক্ষণ ব্যবসা বাণিজ্যের কথা বলল। ফিহা নিজ হাতে আনিস চৌধুরীকে ওষুধ খাইয়ে বিশ্রাম করতে ঘরে পাঠিয়ে দিল। ফিহা শ্বশুর চলে যেতেই ভেবেছিল একটু ঘুমাবে, তাই বিছানায় অনির পাশে বালিশে মাথা হেলিয়ে দিল। কিন্তু বেশ কিছু সময় এপাশ ওপাশ করেও ফিহা ঘুমাতে পারল না, তাই উঠে আলতো করে অনির কপালে চুমু খেতে গিয়েও থেমে গেল। ছোটবেলায় গুরুজনদের বলতে শুনেছি ঘুমন্ত বাচ্চাকে কিস করতে নেই, তাহলে নাকি বাচ্চাদের অনেক বাজে ও রাগী জিদ্দি হয়। যদি এসব মানি না, তারপরেও আমি তোমাকে ঘুমের মধ্যে কিস দিব না। তুমি আমার মানিক চাঁদ, মাশাআল্লাহ কত কিউট দেখতে আমার পরিটা। ঘুমন্ত মানুষকে নাকি অনেক সুন্দর লাগে, বাচ্চাদের তো আরো বেশি। আমার পরিটাকে না দেখলে তো আমি কখনো বিশ্বাসই করতাম না। ঘুমিয়ে থাকলে চেহারা আরো বেশি মায়াবী লাগে, ইচ্ছে করে সারা মুখে আদরের পরশ দিয়ে দেই। এই মায়াবী চেহারা দেখে আমি সারা জীবন পার করে দিতে পারবো, আমার কোনো কষ্ট হবে না। বরং আমি তোমার মুখের হাসির জন্য সারা দুনিয়ার কাছে নিজের জীবন বাজি রাখতেও রাজি, কারণ আমি এই ছোট্ট সোনামণির মা। মাথায় হাত বুলাতে বোলাতে কথাগুলো বলল ফিহা। দুধ গুলিয়ে ঘুমের মধ্যে অনেকে খাইয়ে দিল। তারপর উঠে চলে এলো ট্যাবলেটের ঘরের কাছে। রুমের উত্তর পাশে খুব সুন্দর একটা ছোট্ট ডগ ঘর, সেটাই ট্যাবলেট থাকে। ট্যাবলেট আর কত ঘুমাবি বলতো? কত বেলা হয়ে গেছে তুই জানিস? যদিও আজকে অফিসে যাব না, কিন্তু আমার যখন ঘুম আসছে না, তাহলে তোকে আমি ঘুমোতে দিব না। ওঠ না, এত পড়ে পড়ে ঘুমালে চলবে? আমি ভাবলাম তোকে নিয়ে বাইরে বাগানে ঘুরতে যাব, আর তুই এখনো আলসামি করে শুয়ে আছিস। আমাকে আজ রান্না করতে হবে, 3 বেলা খাবার আজ আমি রান্না করব। তুই যদি আজ আমার সাথে বাইরে না যাস, তাহলে তোর দুপুরের খাওয়া মাইনাস। তার এতগুলো কথার একটাও বোধহয় ট্যাবলেটের কানে ঢুকলো না, কারণ সে যেহেতু শুনেছে আজ ফিরে অফিস যাবে না, সো ট্যাবলেটের আজ কোনো কাজ নেই, তাই সারাদিন পড়ে পড়ে ঘুমাবে। ট্যাবলেট ফিহার দিকে ঘুম ঘুম চোখে একবার তাকিয়ে হাই তুলল, তারপর আবার মুখ গুজে চোখ বন্ধ করে নিল। মোট কথা, ফিহার কোনো কথাতেই সে পাত্তা দেয়নি। এখন সে আরামসে ঘুমাবে। ফিহা ট্যাবলেটের উপর বিরক্ত হয়ে রুম থেকে বিড়বিড় করতে করতে চলে গেল। দূর, ট্যাবলেটটা এলো না। ওই এলে একটু বাইরে যেতাম। আপাতত এখন আবার মেয়ে উঠবে না, একা একা বাইরে যেতে ভালো লাগছে না। কি করব, বাড়িতে কোনো সার্ভেন্টও জেগে নেই। আব্দুল চাচাকে ফোন দিয়ে অফিস সামলাতে বলতে হবে। আমি এখন কি করব? পেয়েছি, পুরো বাড়িটা আমাকে এখন ঘুরে দেখা হয়নি। আমি বরং এখন পুরো বাড়িটা ঘুরে দেখি, কিন্তু কোথা থেকে শুরু করব? আচ্ছা, অনিল ভাইয়া ও নীলা ভাবির রুমটা আগে ঘুরে দেখলে কেমন হয়? ইয়েস, এই রুমটাই আগে যাব। যেমন ভাবা তেমন কাজ। ধীর গতিতে অনিলের রুমের দিকে হাঁটতে লাগলো ফিহা। রুমের দরজার ছিটকিনি লাগানো, তালা মেরে রাখা হয়নি। কেউ এদিকে আসে না বলে তালা মারার প্রয়োজন মনে করে না। দরজার ছিটকিনি খুলে ফিহা ভেতরে প্রবেশ করলো। রুমটা ঘন কালো কুচকুচে অন্ধকার। বাইরের ছিটে ফোটা আলোয় হাতড়ে লাইটের সুইচ খুঁজে লাইট জ্বালানো। বহুদিন ব্যবহার না করায় রুমে একটা গুমট গন্ধ পাওয়া যাচ্ছে, তবে পুরো রুম সাজানো গোছানো। দেখে মনে হয় না রুমে কেউ থাকে না। পুরো রুমে চোখ বোলাতে বোলাতে একটা ছবির কাছে এসে চোখ আটকে গেল।
ধীর পায়ে সেই ছবির সামনে এসে দাঁড়ালো ফিহা। দেয়ালে টাঙানো বিশাল বড় একটা ফ্রেম, সেখানে অনিল, লিয়া ও অনিয়া আছে। লিয়াকে এই প্রথম দেখলো ফিহা, অসম্ভব সুন্দরী, চোখের মণি দুটো ধূসর রঙের। ছবিতে লিয়া ঘুমন্ত অনিয়াকে কোলে নিয়ে আছে। অনিয়া তখন খুব ছোট। লিয়া 2 হাতে জাপটে ধরে রেখেছে অনিকে, আর অনিল লিয়াকে 1 হাতে জড়িয়ে ধরেছে। লিয়ার মাথার সাথে হালকা করে নিজের মাথা হেলিয়ে রেখেছে। দুজনের পরনে হালকা আকাশি কালার ড্রেস। ফিহার কাছে ছবিটা পৃথিবীর বেস্ট ছবি মনে হলো, কারণ এখানে একটা ছোট্ট পরিবার আছে, বাবা, মা এবং তাদের ছোট সোনামণি। এর থেকে ভালো ছবি আর কি হতে পারে? তবে আফসোস, তারা সারা জীবন এভাবে থাকতে পারল না। সন্ধ্যার আবছা আলো চারদিকে ছড়িয়ে পড়েছে, যদিও সন্ধ্যা হতে এখনো ঢের বাকি। অগ্রহায়ণ মাসের শেষ দিকে শীত তার প্রভাব ফেলতে শুরু করেছে। হালকা কুয়াশার চাদরে ঢেকে গেছে আশপাশ, যার কারণে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। ফিহা অনিয়াকে কোলে তুলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে। অনি মুখে থাকা চুষ্টি দিয়ে খেলা করছে। ট্যাবলেট আনিস চৌধুরীর সাথে আছে। আজ সারাটা দিন শ্বশুর ও মেয়ের সাথে সময় কাটিয়ে মনটা অনেক ফুরফুরে লাগছে ফিহার। আজ তো মনটা শান্ত আছে, কিন্তু গতকাল কিরকম ছটফট করেছিল। কাল রিয়ানা আমার কেবিনে কি করছিল, হঠাৎ করে ওর আগমন আমার ঠিক মনে হলো না। কিছু তো একটা ঘাবলা ছিল। আমার মন বলছে রিয়ানা আমার মেয়ের ক্ষতি করতে এসেছিল। মেয়েটাকে আমি অপমান করেছিলাম, এত সহজে আমাকে ছেড়ে দিবে বলে মনে হয় না। নিশ্চয়ই এর বদলা ও নিয়েই ছাড়বে। আমাকে আরো সাবধান হতে হবে। আমি থাকতে আমার মেয়ের কোনো ক্ষতি হতে দিব না। চিন্তা করো না মামুনি, তোমার মা থাকতে কেউ তোমার ক্ষতি তো দূরের কথা, তোমার চুলেও স্পর্শ করতে পারবে না। ফ্ল্যাশব্যাক। ট্যাবলেট যখন দেখলো রিয়ানা ফিডারে থাকা দুধের সাথে কিছু একটা গোলালো, তখন এক মুহূর্ত দেরি না করে ছুট লাগালো হলরুমের দিকে। হলরুমে মিটিং শুরু করার প্রস্তুতি সম্পন্ন করে এখন সবাই বক্তব্য দেওয়ার প্রস্তুতি চলছে। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবে আমাদের কোম্পানির নতুন ওনার মিসেস চৌধুরী। ছোট বৌমা, এর তুমি কিছু বলো। জি চাচা, কোম্পানি যেহেতু আমার, তাই আমাকে তো অবশ্যই কিছু বলতে হবে। সবাই প্রথমে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বক্তব্য হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, আর সেটা নিশ্চয়ই সবাই জানেন। তারপরেও আমি পরের কথাগুলি বলার আগেই ট্যাবলেট ছুটে হলরুমে চলে এলো। সেই দিক পাশ না তাকিয়ে ফিহা শাড়িরা চলে মুখ দিয়ে দরজার দিকে টানতে লাগলো। ট্যাবলেটের এরকম কাণ্ড দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। একজন ক্লায়েন্ট তো বলেই ফেলল, কি এসব মিসেস চৌধুরী? এখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে, আর এখানে কোথা থেকে এই কুকুরটা চলে এলো? মিটিংয়ের মধ্যে এসব এলাও না, আপনি জানেন না মিস চৌধুরী? আমিও তো বুঝতে পারছি না। কি হয়েছে ট্যাবলেট? তুই শাড়ির আঁচল টানছিস কেন? কি হয়েছে বল আমায়। ট্যাবলেটের চোখে পানি টলমল করছে। সে বারবার ফিহাকে আঁচল টেনে দরজার দিকে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু ফিহা বুঝতে পারছে না। কয়েকজন বিরক্ত হয়ে ফিহাকে বলল, দেখুন মিস চৌধুরী, আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলছি। এখন আপনার কুকুর যদি আমাদের ডিস্টার্ব করে, তাহলে আমাদের কোটি কোটি টাকার টেন্ডার লস হওয়ার সম্ভাবনা আছে। আপনি দয়া করে এটাকে বাইরে রেখে আসুন। এ কি রকম ওনার ভাই? উনি এখানে কুকুর নিয়ে তামাশা শুরু করে দিয়েছে। এদিকে যে আমাদের মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে সে খেয়াল নেই। আনিস সাহেব কার হাতে নিজের অফিস তুলে দিল, যার কিনা সময়ের ব্যাপারে সামান্য কোনো কমন সেন্স নেই। আনিস চৌধুরী বা কেমন মানুষ, এমন একটা মেয়ের হাতে পুরো কোম্পানির দায়িত্ব তুলে দিয়েছেন? এত বোকা মানুষ হয় নাকি? এখন তো আনিস চৌধুরীর উপর আমার রাগ হচ্ছে। নানাজন ফিহাকে নানা কটু কথা শোনাতে লাগলো। অন্যদিকে ট্যাবলেট এসব তোয়াক্কা না করে ফিহার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। ট্যাবলেটের চোখে হাজার আকুলতা। আকশির মাথা ইতিমধ্যে গরম হয়ে গেছে। ফিহা ও নিজের বাবার নামে এসব বাজে কথা সে মেনে নিতে পারছে না। ফিহার চোখ মুখ শক্ত হয়ে গেছে। আকশি যখনই রেগে কিছু বলতে যাবে, তখনই ফিহা সকালের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল। ফিহার ধমকে সবাই টাসকি খেয়ে গেল। এনাফ ইজ এনাফ, অনেক বাজে কথা শুনেছি আমি। আপনার যদি এতই সমস্যা হয় তাহলে আপনারা চলে যেতে পারেন। আমাদের কোম্পানিতে আপনাদের মতো ক্লায়েন্ট না থাকলেও চলবে। খবরদার, আমার শ্বশুরকে নিয়ে যদি আরেকটা বাজে কথা বলেন তাহলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আর ট্যাবলেট ও আমার ব্যাপারে খারাপ মন্তব্য আমি একসেপ্ট করব না। আর ট্যাবলেট খুবই ভদ্র কুকুর, অন্য 10টা রাস্তার কুকুরের মতো নয়। অনিয়ার কিছু হয়নি তো? অনিয়ার কথা মনে হতেই দরজার দিকে দৌড় দিল ফিহা। পেছনে পেছনে ট্যাবলেট, আকশি, আদিয়াত, আব্দুল আজিজ সাহেব। ফিহার বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। সামান্য জায়গাটুকু দৌড়ে মনে হচ্ছে অনন্ত কালের রাস্তা শেষ হচ্ছে না।
বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ হচ্ছে, এই ভয়টাই সে পাচ্ছিল। অন্যদিকে রিয়ানা ঘুমের ঘুরে অনেকে ফিরার মুখে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু অনির প্যাট ভরা থাকায় ফিরারের চুষনি মুখেই দিচ্ছে না। ঘুমের ঘুরে বারবার হাত দিয়ে ধাক্কা মেরে ফিরার সরিয়ে ফেলছে। এই মেয়েটা ফিডার মুখে নিচ্ছে না কেন? কেউ এসে পড়লে সমস্যা হয়ে যাবে। অথচ এই বিচ্ছু মেয়েটা চুষনি মুখে নিচ্ছে না। একটু মুখে দে না রে বেবি। এখন আমার ইচ্ছে করছে গলা টিপে ধরতে। ফাজিল মেয়ে কোথাকার। এসব বাচ্চা কাচ্চা আমার এই জন্যই পছন্দ না, যত সব উটকো ঝামেলা। বারবার চেষ্টা করেছে রিয়ানা, কিন্তু অনি ফিরারের চুষ্টিতে মুখও লাগায়নি। সাধারণত বাচ্চাদের পেট ভরা থাকলে ঘুমের মধ্যেও মুখে কিছু দেয় না। জোর করে খাইয়ে দিতে গেলেও হাত ঝাড়া মেরে সেটা সরিয়ে দেয়। এখন অনিও ঠিক সেম কাজটা করেছে। সবচেয়ে বড় কথা, আল্লাহ মায়ের দোয়া কবুল করে নিয়েছে। ফিহা তখন মনে মনে আল্লাহর কাছে দোয়া করেছিল যাতে ওর মেয়ের কোনো ক্ষতি না হয়। আল্লাহ সেটা কবুল করে নিয়েছে। এখন হাজার চেষ্টা করে ওর ক্ষতি কেউ করতে পারবে না। যেখানে অনির রক্ষক স্বয়ং আল্লাহ তাআলা, সেখানে সামান্য মানুষ ওর কি ক্ষতি করবে? রিয়ানা মুখ চেপে যেই অনির মুখে চুষনি দিতে যাবে, তখনই ফট করে দরজাটা খুলে যায়। রিয়ানার চোখ দুটো ভয়ে গোল গোল হয়ে গেছে। কে তুমি? এখানে কি করছো? আমার মেয়ের দোলনার সামনে কি করো তুমি? এদিকে ঘোরো তো। এই মেয়ে, তোমার সমস্যা কি? এদিকে ঘুরছো না কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে, আমার কথার উত্তর দিচ্ছ না কেন? রিয়ানা উল্টো দিকে ঘুরে থাকার কারণে কেউ ওর মুখ দেখতে পারছে না। টেবলেট দৌড়ে রিয়ানার সামনে গিয়ে ঘেউ ঘেউ করতে লাগলো। রিয়ানা ভয়ে আতঙ্কে এদিক সেদিক তাকাতে লাগলো। হাতে থাকা ফিডারটা কি করবে সেই চিন্তায় ব্যস্ত হয়ে গেল। এখন কি করব আমি? ফিডারটা কোথায় ফেলব? আমার টেনশনে হাত পা ঘামছে। এখন ধরা পড়ে গেলে আমি শেষ। কি করি? ইউরিকা, পেয়ে গেছি। এই মেয়ে, কে তুমি? আমাদের অনি দিদিভাইয়ের সামনে কি করো? ওর কোনো ক্ষতি করতে আসনি তো? তোমাকে তো সুবিধার মনে হচ্ছে না। সিকিউরিটি, এই গার্ডগুলো কোথায় গেল? অজানা মানুষ আমার কেবিনে কি করে ঢুকলো? বৌমা, তুমি ব্যস্ত হইও না, আমি দেখছি ব্যাপারটা। এই সিকিউরিটি, কোথায় গেলে? কাজের সময় একটাকেও পাওয়া যায় না? সবাইকে অফিসে এসে ঘাস কাটো নাকি? ওদের কথার ফাঁকে রিয়ানা হাতে থাকা ফিডারটাকে দোলনার নিচে ফেলে দিল। তারপর পা দিয়ে ছেড়ে ফিডারটা দোলনার কোণার দিকে পাঠিয়ে দিল। এখন দুই হাতে আঙুল মোচড়াতে লাগলো রিয়ানা। আব্দুল আজিজ সাহেব বাইরে চলে গেল সিকিউরিটি রাখতে। ধরা তো পড়ে গেলাম। এবার কি বলবো? এই মেয়ে যা ডেঞ্জারাস, আমাকে কি না কি করে। ধুর, ভালো লাগে না। যত দোষ ওই কুকুরটার। এটাকে একদিন পেলে আমি নিশ্চয়ই বিষ খেয়ে মেরে ফেলবো। শয়তান কুকুর। ফিহা এগিয়ে এসে রিয়ানার কাঁধে হাত রেখে জোরে সামনের দিকে ঘোরালো, কিন্তু রিয়ানার মুখ নিচু করে রাখায় সামনের কাটা চুলগুলো দিয়ে মুখ ঢেকে আছে। ফিহা রিয়ানাকে না দেখেই বলল, কান দিয়ে কি বাতাস ঢুকে না? আমি কখন থেকে বলছি আমার দিকে তাকাতে। চুলগুলো সরাও। তোমার সাহস হলো কি করে এখানে আসার? কোন শস্যে তুমি আমার কেবিনে ঢুকছো? ড্যাম ইট, উত্তর দিচ্ছ না কেন? এই মেয়ে, তোমার সাহস তো কত বড় নয়। এত সিকিউরিটি গার্ড থাকতেও তুমি অনুমতি না নিয়ে ভিতরে ঢুকছ। এখন মুখের ভাষা কোথায় হারিয়ে গেছে? মাথা নিচু করে রেখেছো কেন? মুখ তো হলো কিছু নিশ্চয়। এখানে বাচ্চাটা কোনো ক্ষতি করতে আসেনি তো? আশ্চর্য, কারো ব্যাপারে না জেনে এতগুলো কথা বলে ফেলেন। মিস রিয়ানা, আপনি? আমি কি আসতে পারি না? আকশি ও আদিয়াত ভ্রুকুচকে রিয়ানার দিকে তাকিয়ে আছে। অবশ্য রিয়ানা ওদের ছদ্মবেশে থাকায় চিনেনি। আদিয়াত আকশির কানের সামনে মুখ নিয়ে নিচু স্বরে বলল, বলতো দোষ, এই বিয়ানা চেরুর এখানে কি করে? এই মেয়ে মোটো সুবিধার নয়, যেখানে যায় সেখানে কোনো না কোনো ভেজাল করে থাকে। আপনি এখানে কি করছেন? ইউ কি ভাবো তুমি নিজেকে? দেশের প্রেসিডেন্ট নাকি? আমার যখন ইচ্ছা হবে তখনই এই অফিসে আসতে পারবো। কেন এসেছি তার কৈফিয়ত তোমাকে দিব নাকি? এটা আমার আকশির অফিস। তাছাড়া আমার বাবার বন্ধুর অফিসে আমি যখন খুশি আসবো। তোমার অনুমতি নেব নাকি? আগে আপনার বাবার বন্ধুর অফিস ছিল, কিন্তু এখন আমার। তাই এই অফিসে আসতে, এখন আমার কেবিনে ঢুকতে হলে অবশ্যই আমার অনুমতি নিতে হবে আপনাকে। জাস্ট শাট আপ ইউ রাস্কেল। তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়ের থেকে রিয়ানা অনুমতি নেবে? কি ভাবো তুমি নিজেকে? দুই কদম এগিয়ে রিয়ানা হাত তুললো ফিহাকে চর মারার জন্য। ফিহা চোখ বন্ধ করে ফেললো, কিন্তু চর মারার শব্দ পেল না। ফিহা পিট পিট করে চোখ খুলে দেখলো ওর পেছন থেকে একটা হাত এসে রিয়ানার হাতটাকে মুচড়ে ধরে রেখেছে।
ফিহাকে থাপ্পড়ের হাত থেকে বাঁচানোর মালিকটাকে সেটা তো আমরা সবাই জানি, আমাদের নায়ক আকশি। তোমার সাহস কি করে হয় আমার হাত ধরার? রিয়ানার হাত ধরে অনেক ভুল করলে তুমি। তোমাদের সবাইকে আমি ডেকে নিব, আমি কাউকে ছাড়বো না। রেগে গজগজ করতে করতে রিয়ানা বেরিয়ে গেল। যদিও কৃত্রিম রাগ দেখে সে এবার বেঁচে গেল। বাইরে এসে একটা শয়তানি হাসি দিল রিয়ানা, কারণ এতক্ষণ মিথ্যা রাগের ভান করে সে বেঁচে গেছে। মুচকি হাসতে হাসতে অফিস থেকে বেরিয়ে গেল, কিন্তু দোলনার নিচে দুধের ফিডারের কথা তিনি একেবারে ভুলে গেছে, যেটা তার জন্য অনেক বড় বিপদ নিয়ে আসবে। থ্যাঙ্কস বাঁচানোর জন্য। দিস ইজ মাই বিজনেস। আমার বউয়ের গায়ে কেউ হাত তুলবে আর তাকে আমি ছেড়ে দেবো নাকি? হোয়াট? কিছু বললেন নাকি? কিছু না, কিছু না। কি হলো বৌমা? রিয়ানাকে দেখলাম কেবিন থেকে বেরিয়ে যেতে। কিছু হয়নি চাচা, চলুন মিটিংয়ে ফিরে যেতে হবে। ট্যাবলেট কি খুঁজছিস তুই? অনেক সময় ধরে ট্যাবলেট নাক দিয়ে কিছু একটা শুকছে, সারা রুমে কি জানি খুঁজছে, কিন্তু সে খুঁজে পাচ্ছে না। সবাই বেরিয়ে গেল। কিছু দূর গিয়ে ফিহা থেমে গেল। কি হলো মিসেস চৌধুরী? আপনি থেমে গেলেন কেন? মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে, চলো বৌমা। আমরা যেতে থাকি না, আমি আসছি। কথাটা বলে ফিহা উল্টো দিকে দৌড় দিয়ে নিজের ক্যাবিনে ঢুকে গেল। অনির দোলনার সামনে গিয়ে ওর দিকে কিছু সময় তাকিয়ে রইল, তারপর হুট করে কোলে তুলে নিয়ে ট্যাবলেটকে ডাকতে লাগলো। রিয়া নিশ্চয়ই আমার কলিজা টুকরোর অনেক ক্ষতি করতেই এসেছিল, তবে আজ যদি ট্যাবলেট না থাকতো তাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারতো। কোনো প্রমাণ না থাকায় আমি কিছু বলতেও পারলাম না। ট্যাবলেট, চল আমার সাথে। আজকের মিটিংয়ে তুইও অনিয়া আমার সাথেই থাকবি। আজ থেকে তোরা দুজন আমার সাথে অল টাইম থাকবি। অনিয়াকে আমি আর এক মুহূর্তের জন্য আমার চোখে আড়াল করব না। ফিহা ঘুমন্ত অনিয়াকে করে তুলে এবং ট্যাবলেটকে সাথে নিয়ে হলরুমের দিকে হাঁটতে লাগলো। বৌমা, দিদিভাই ওর ট্যাবলেটকে নিয়ে কোথায় যাচ্ছ তুমি? আমি ওদের নিয়ে মিটিং করব। আমি আর কখনো এক মিনিটের জন্য আমার মেয়েকে আড়াল করব না। আমার বিশ্বাস আর যদি ঠিক সময় না পৌঁছাতাম তাহলে অনেক নিশ্চয়ই কোনো ক্ষতি হয়ে যেত। আমি মা হয়ে আমার মেয়ের কোনো ক্ষতি একসেপ্ট করতে পারবো না। কিন্তু ক্লায়েন্টটা তো বাজে মন্তব্য করবে। কে কি বললো আই ডোন্ট কেয়ার, আমি আমার কাজ করে যাব। আমি নিশ্চয়ই আমার সন্তানের অমঙ্গল মেনে নিব না। কিন্তু আপনার তো কষ্ট হবে। আমার মেয়ে আমার সাথে থাকবে, কোনো কষ্ট হবে না, বরং আমি খুশি মনে কাজ করতে পারবো। কিন্তু আমার মেয়ে আলাদা থাকলে আমি মনে অশান্তি বেড়েই যাবে, যাতে করে আমি কোনো কাজে মনোযোগ দিতে পারবো না। আর আমার মেয়ে যথেষ্ট ভদ্র ও শান্ত, আমাকে ছাড়া অন্য কাউকে বিরক্ত করবে না। তাই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। ফিহার কথা শুনে আব্দুল সাহেব, আকশি ও আদিয়াত মুগ্ধ চোখে ফিহার দিকে তাকিয়ে আছে। সত্যি পৃথিবীতে মায়ের থেকে বড় কেউ নেই। পুরো মিটিং অনেকেই কোলে নিয়ে এবং ট্যাবলেটকে পাশে নিয়ে কমপ্লিট করেছে ফিহা। ফ্ল্যাশব্যাক এন্ড। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। দূর মসজিদে মাগরিবের আজান হচ্ছে। গতকালের কথা ভাবতে ভাবতে এত দেরি হয়ে গেছে সেটা ফিহা বুঝতে পারেনি। হুশ ফিরে আসতেই জলদি করে ফিহা রুমে ঢুকে গেল। বারান্দার দরজা আটকে রুমের লাইট জ্বালালো। ট্যাবলেটকে ডেকে অনির পাশে বসে খেলতে বলল ফিহা। অনি ও ট্যাবলেট একটা ছোট বল নিয়ে খেলতে লাগলো। ফিহা ওদের দিকে তাকিয়ে মুচকি হেসে নামাজ পড়ার জন্য উজু করতে ওয়াশরুমে ঢুকে পড়ল। পরের দিন আকশি ও আদিয়াত একটা দরকারি কাজে অফিসে এসেছে, কিন্তু অফিসের একজন কর্মচারী থেকে জানলো আজও ফিহা অফিসে আসবে না। আদিয়াত চলে যেতে নিলে আকশি ওকে টেনে ভিতরের দিকে নিয়ে গেল। টেনে এখানে নিয়ে এলি কেন? আমরা এখানে কেন এসেছি তুই ভুলে গেছিস? কাজ না করে চলে যাব। কিন্তু ফিহা তো নেই। ফিহা না থাকাতে সুবিধা হয়েছে। এখন আমরা অনায়াসে কেবিনে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যাব। ফিহা থাকলে কেবিনে ঢুকতে সুবিধা হতো। এখন কেবিনে ঢুকতে তোর চোর সন্দেহ করে গণধুলায় ফিরিতে পেয়ে যাবি। আগেরবার দাঁড়ানো ধাওয়ার কথা এত তাড়াতাড়ি ভুলে গেলি? চুপ কর, একটু ভাবতে দে। নিজের চুলগুলো হালকা ঝাড়া দিতে দিতে ভাবতে লাগলো আকশি। এবার ভাবছেন তো কি এমন দরকারি কাজ পড়লো ওদের। দরকারি কাজটা হলো রিয়ানা সেদিন ঘুমের ওষুধ মিশ্রিত ফিরাটা যা দোলনার নিচে ফেলেছিল সেটা আদিয়াত দেখে ফেলেছিল। তবে ফিরার দেখেনি। রিয়ানা যে কিছু একটা পা দিয়ে ছেড়ে ভেতরে ঢুকিয়েছে সেটা দেখেছে। কিন্তু কি সেই রহস্যের সমাধান করতে আজ এখানে এসেছে। তবে মিটিংয়ের চিন্তায় আদিয়াত ব্যাপারটা ভুলে গিয়েছিল। রাতে আকশিকে কথাটা বলতেই আকশি ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস হয়ে যায়। তাই সকাল সকাল অফিসে চলে এসেছে। পেয়ে গেছে। কি পেয়েছিস? আমরা এখন আব্দুল চাচাকে গিয়ে বলবো
গত পরশু আমরা ফিহার কেবিনে ভুলে আমাদের ফাইল রেখে চলে গেছে, তাই এখন আমাদের ফাইলটা নিতে হবে। আইডিয়াটা মন্দ নয়, চলে কোনো রকম আর কি, তবে বেশি ভালো নয়। ঘুষি মেরে তোর মুখের আদর বদলে দিব। ফ্যাসলিন না করে জলদি চল। রিয়ানা নিশ্চয় অনেক ক্ষতি করতে এসেছে। মেয়েটা একটু ভালো নয়। রিয়ানাকে আমি হারে হারে চিনি। নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে এক ফোঁটা বুক কাঁপবে না, হোক সে বড় মানুষ কিংবা বাচ্চা। এখানে দাঁড়িয়ে মহান ব্যক্তিদের বড় বড় ভাষণ না দিয়ে ভেতরে চল। দুই বন্ধু একসাথে আব্দুল আজিজ সাহেবের কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। আসতে পারি মিস্টার আব্দুল আজিজ? আরে মিস্টার পাটোয়ারি, আসুন আসুন। হঠাৎ কি মনে করে? আরে দাঁড়িয়ে কেন, বসুন। গত পরশু যখন আমরা সবাই মিলে কোম্পানির ওনারের কেবিনে গিয়েছিলাম, তখন আমরা ভুলে আমাদের জরুরি একটা ফাইল রেখে গেছি। সেটা এখন আমাদের অনেক প্রয়োজন। ওহ, এই ব্যাপার। আপনারা বসুন। কোথায় আছে বলুন আমাকে, আমি সিকিউরিটি পাঠিয়ে দিয়ে আসতে বলছি। না। কি হয়েছে মিস্টার পাটোয়ারি? এই গাধা, এত জোরে চিৎকার দিলি কেন? প্রেমে পড়ে কি বুদ্ধি সব লোপ পেয়েছে? সরি মিস্টার আব্দুল, আসলে আমরা ফাইলটা কোথাও রেখেছি সেটা ভুলে গেছি। সিকিউরিটি খুঁজে পাবে না, তাই আমরা ভাই এত জোরে চিৎকার দিল। ঠিক আছে, তাহলে আপনারা যান। আপনি চাইলে আমাদের সাথে আসতে পারেন, যদি আপনার আমার কথা বিশ্বাস না হয়। না না, ঠিক আছে, আমি আপনাদের বিশ্বাস করে যেতে দিয়েছি। এবার আপনারা আমার বিশ্বাসের মর্যাদা রাখলেই হবে। কোম্পানির ওনার আসেনি কেন? ছোট বৌমার শরীরটা ভালো নয়। কি হয়েছে ফিহার? কি বললেন আপনি? কোথায় কিছু বলি তো। ভাই জিজ্ঞেস করলো আপনাদের ওনারের কি হয়েছে। বৌমার প্রচন্ড মাথা ব্যথার কারণে আজ অফিসে আসবে না। আমরা তাহলে আসি, অনেক কাজ বাকি আছে আমাদের। আদিয়াত কথাটা আকশির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল। আরেকটি হলে ধরা পড়ে যেত। এই আকশি মাঝে মাঝে কোথায় কি বলতে হয় সেটা ভুলে যায়। সবসময় এমন পরিস্থিতির সৃষ্টি করে, আর সবকিছু আদিয়াতের সামলাতে হয়। রুমের বাইরে এসে আদিয়াত চোখ দুটো ছোট ছোট করে আকশির দিকে রেগে তাকালো। তোর কমন সেন্স কি? প্রেমে পড়ার উড়াল দিয়ে তোকে ছেড়ে চলে গেছে? তুই কি বলে ফেলেছিস? তোর ধারণা আছে? ভাগ্যিস চাচা ভালো করে শুনতে পাইনি, নয়তো আজ কপালে শনি ছিল। ফিহা অসুস্থ, এই খবরটা শুনে আমি চুপ থাকবো? আমার যে কি টেনশন হচ্ছে। চুপ থাকবি কেন? একটা ঢোল আন, পুরো অফিসে ঢোল পিটিয়ে খবরটা সবাইকে জানিয়ে দিই। আয়, তোর নির্বুদ্ধ কর্মকাণ্ড দেখলে মাথা গরম হয়ে যাচ্ছে। তোর পাল্লায় পড়ে এবার যে মিথ্যা কথা বলছি, সারা জীবন মনে হয় না এ তো মিথ্যা কথা আমার বলা হয়নি। আহারে, তুই তো সাধু মানুষ, একটা মিথ্যা কথাও বলিস না। তোর জন্য বলতে হয় এখন। মুখ ফসকে উল্টোপাল্টা কথা বলিস, আর সেগুলো আমাকে হ্যান্ডেল করতে হয়। হয়েছে, আমাকে সাহায্য করো তো হাতেমতে হয়ে গেছিস। এবার দুজন এখানে লড়তে থাকলে আমাদের কাজ আজকের হচ্ছে না। জলদি চল। দুজন রুমে এসে দরজা আটকে দিল। হন্নি হয়ে এদিক সেদিক ফিরারটা খুঁজতে লাগলো, যদিও ওরা জানে না সেটা ফিরার ছিল। আকশি, তোর কি হয়েছে রে? আমার মনে হচ্ছে তোর মাথা গেছে। আমি আজই পাবনার হেমায়তপুরে তোর জন্য একটা সিট বুকিং করতে হবে। তুই আজকে আমার পেছনে কেন পড়েছিস? আমি তোর কোন বারে ভাতে ছাই দিয়েছি? না, তোকে মাথায় তুলে নাচবো। আমি তোকে বলছি, রিয়ানাকে আমি দেখছি দলনের নিচে কিছু ফেলতে। আমরা দুজন মিলে দালানের নিচে খুঁজবো। সেটা না করে তুই টেবিলের ডয়ারে কি খুঁজছিস? আমি শুধু এই জন্য আসিনি, আমার একটা দরকারি কাগজ লাগবে, সেটা খুঁজতে এসেছে। টাকা পয়সা হাতে নেই, ব্যাংক থেকে টাকা তুলতে কাগজটা লাগবে। না জেনে কমপ্লিমেন্ট করা তোর অভ্যাসে পরিণত হয়েছে। হয়েছে, তোর পাতানোর জামাই বউ কখন কি করিস সেটা আমার মাথায় ঢোকে না। যেমন তুই তেমনি তোর ওই বউ ফিহা। তো ফিহা তোর থেকে বেশি কমন সেন্স নিয়ে চলে। তুই তো শালা দিনকে দিন বুদ্ধ হারামজাদা হচ্ছিস। একবার অফিস থেকে বের হতে দে, তারপর দেখ তোর কি অবস্থা করি। তোর মুখের আশেপাশে লাল লাল দাগ দেখতে পাবি। চুপচাপ কাজ কর, নয়তো আমার চেয়ে বেশি খারাপ কেউ হবে না। সারাক্ষণ শুধুই বকবক করিস। আকশি ও আদিয়া দুজন কাজে লেগে পড়লো।
আগেই বলেছি ফিহার কেবিনের দিকে সাধারণত মানুষ বেশি একটা আসে না। আদিয়াত উবু হয়ে দোলনার নিচে খুঁজতে লাগলো। একসময় কোনার দিকে একটা ফিডার দেখতে পেল। ফিডারটা হাত দিয়ে এনে জোরে চেঁচিয়ে আকশিকে ডাকলো। আকশি! এত জোরে চিৎকার করছিস কেন হারামজাদা? গণপিটুনি খাওয়ানো হচ্ছে? হারামি, রুম সাউন্ড প্রুফ করা। এখন যদি আমরা কেবিনের ভেতর বক্সে জোরে গান ছেড়ে উড়াধুরা ডান্স করি তাও কেউ জানতে পারবে না। আর জ্ঞান বিতরণ করতে হবে না মহাশয়। কেন রাখিয়েছেন তা বলি আমাকে উদ্ধার করুন। এদিকে আই। কেন? আসতে বলছি আসবি, এত প্রশ্ন করিস কেন? দেখে যা জলদি করে। আকশি একরাশ বিরক্ত নিয়ে আদিয়াতের সামনে এসে দাঁড়ালো। আদিয়াত হাতে থাকা ফিডারটা দেখিয়ে বলল, আমি সঠিক দেখেছিলাম। এই যে দেখ, এও ফিডারটাই রিহানা দোলনের নিচে ফেলে দিয়েছিল। রিয়ানা কি তাহলে অনিয়ার সর্বনাশ করতে এসেছিল? যদি এমনটা হয় তাহলে রিয়ানাকে আমি খুন করে ফেলব। ওর এত বড় সাহস আমার ভাতিজের ক্ষতি করতে এসেছে। অনেক বড় ভুল করেছে রিয়ানা, এর শাস্তি ওকে অবশ্যই পেতে হবে। দুধের ক্যালোরিটা কিছুটা বিভিন্ন হয়ে গেছে। আমি শিওর রিয়ানা এটার সাথে কিছু মিশিয়েছে। এই মেয়েটাও ভালো নয়, অনেক স্বার্থপর। এক কাজ কর আদি, তুই এই ফিডারটা দুধ সহ ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দে। এখন তারাই বলতে পারবে ফিডারের দুধের মধ্যে কি মিশানো আছে। আচ্ছা, তুই কি তোর কাগজটা খুঁজে পেয়েছিস? আমাদের এখন বেরোতে হবে। আমি পেয়ে গেছি। চল তাড়াতাড়ি ফিডারটা পকেটে ঢুকিয়ে ফেল, কেউ যাতে না দেখে। আমি বাসায় ফিরে যাব আর তুই ফরেন্সিক ল্যাবে চলে যাবে। দুজন খুব সাবধানে কেবিন থেকে বের হয়ে গেল। ফিহার কেবিনে কোনো সিসিটিভি ফুটেজ নেই, যার কারণে ওরা বেঁচে গেল। নয়তো ঘটনার মোড় উল্টো দিকে ঘুরে যেত। ফিহা নিজের ক্যাবিনে সিসিটিভি ফুটেজ পছন্দ করে না। অন্যদিকে ফিহার মাথাটা আজ অসহ্যকর ব্যথা করছে, যার কারণে অফিসে যায়নি। হঠাৎ করে কেন ব্যথা শুরু হলো তা বুঝতে পারছে না। এদিকে উনিও অনেক জ্বালাতন করছে। কোনো সার্ভেন্টের কোলে যাচ্ছে না, ট্যাবলেটের সাথে থাকছেও না, খেলছেও না। দোলনায় রাখলেও চিৎকার করে কাঁদছে। ফিহা কোলে তুলে নিয়ে শান্ত হয়ে যায়, কিন্তু ফিহা অসহ্যকর মাথা ব্যথা সত্ত্বেও উনিকে কোলে নিয়ে রাখছে। সাফানকে কল করে আজ চলে আসতে বলেছে ফিহা। সাফান থাকলে হয়তো একটু রেস্ট নিতে পারবে। সাফান বাচ্চা অনেক পছন্দ করে। সাফান ছাড়া তো আপন বলতে ওর কেউ নেই। মাথা ব্যথার তো কমার নামই নিচ্ছে না, ওষুধ খেলেও কাজ হলো না। আচ্ছা, একটু মাথায় কি তেল দেব যদি মাথাটা শান্তি লাগে? অনিয়াকে কোলে নিয়ে বেড থেকে নামলো। মাথার চুল এলোমেলো, কপালের সামনের বেবি চুলগুলো এসে চোখ ঢেকে ফেলেছে। মুখে চোখে একরাশ বিষণ্ণতা। তেলের বোতল হাতে নিয়ে বেশ কিছুটা তেল নিয়ে মাথায় দিল। দ্বিতীয়বার দেওয়ার সময় অনি মোচড় দিয়ে হাত ঝাড়া দিয়ে মেরে তেলের বোতলটা ফেলে দিল। বোতল থেকে অনেকখানি তেল মেঝেতে পড়ে গেল। ফিহা বোতল তুলতেও পরে থাকা তেল খেয়াল করলো না। সাধারণত টাইলসের মেঝেতে তরল জাতীয় কিছু পড়লে দেখা যায় না। তেলের বোতলটা পাশে রেখে সাফানকে কল করলো। হ্যালো সাফান, কোথায় তুই? এত দেরি লাগে তোর আসতে? আমি তোদের সদর দরজা দিয়ে মাত্র ঢুকেছি, আর 2 মিনিট অপেক্ষা কর, আমি চলে এসেছি। আচ্ছা, জলদি আয়। একটা আর্তচিৎকারে সারা চৌধুরী বাড়ি স্তব্ধ হয়ে গেল। সাথে অনির কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যালো ফিহু, ফিহু কি হলো তোর? কথা বলছিস না কেন? ফিহু, ফিহু কি হয়েছে? ফিহা কথা বলবে কি করে? অসাবধানতা বশত তেলের মধ্যে পা স্লিপ কেটে ফিহা পড়ে গিয়েছে। অনিয়া মায়ের চিৎকারে ভয় পেয়ে কান্না করছে। প্রচন্ড ব্যথা পেয়ে ফিহা অজ্ঞান হয়ে যায়। তবে অনির কিছু হয়নি, কারণ অনিয়াকে ফিহা নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছিল। এখনো অনিয়া ফিহার বুকের উপর শুয়ে আছে। জ্ঞান হারানোর আগেও ফিহা শক্ত করে অনিয়াকে নিজের সাথে ধরে রেখেছে, যাতে অনির কিছু না হয়। ঝাপসা চোখে ফিহা দেখতে পেল সাফান পাগলের মতো দৌড়ে ওর দিকে এগিয়ে আসছে। হাসপাতাল ভর্তি ফিহা। ওর কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে আনিস চৌধুরী, সাফান, আব্দুল আজিজ সাহেব। সাফানের কোলে অনিয়া। অনি চিৎকার করে কেঁদে পুরো হাসপাতাল তুলে ফেলেছে। কেউ শান্ত করতে পারছে না। টেবিলের দরজার একপাশে ঘাপটি মেরে চুপ করে বসে আছে। তার মনটাও খারাপ। সাফান অনিকে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। কিছুতেই কান্না থামাতে পারছে না। কান্না করতে করতে অনি গলার স্বর দাবিয়ে ফেলেছে, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় গলা ভেঙে যাওয়া বলি। অনি সকাল থেকে এক চুমুকও দুধও মুখে দেয়নি। সবাই এখন অপেক্ষা করছে ফিহার ঘুম ভাঙার। ফিহা কোমরে বেশ চোট পেয়েছে। আল্লাহ রহমত করেছে বলে মাথায় আঘাত পায়নি। ডক্টর ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। শরীর অনেক দুর্বল ফিহার। স্যালাইন দেওয়া হচ্ছে, হাতে স্লাইন চলছে। মুখটা শুকিয়ে এতটুকু হয়ে আছে।
সবাই খেয়াল রাখতে গিয়ে বেচারি ফিহা নিজের খেয়াল রাখতে পারে না। আকশির কানে আদিয়াত ফিহার অসুস্থতার খবর দিতেই গাড়ি নিয়ে বের হয়ে গেছে। অতটা তাড়াহুড়ো করে এসেছে যে আদিয়াতকে ফেলেই চলে এসেছে। টেনশনে পাগল হওয়ার জোগাড় সে। নিজের ছদ্মবেশ না নিয়েই চলে এসেছে। রিসিপশন থেকে কেবিন নং জেনে ছুটে চলে এলো। দৌড়ে হাঁপাতে হাঁপাতে আনিস চৌধুরীর সামনে এসে থামলো। বাবা, ফিহা কেমন আছে? ওর কিছু হয়নি তো? ওর অবস্থা কিরকম? ফিহা ঠিক আছে? আকশিকে দেখে আনিস চৌধুরীও আব্দুল আজিজ সাহেব চোখ ডলতে লাগলো। তারা দুজন ভূত দেখার মতো করে চমকে উঠেছে। তাদের মনে হচ্ছে তারা ভুল দেখছে। নিজের গায়ে চিমটিও কাটলো। যখন ব্যথা পেল তখন নিজের চোখকে বিশ্বাস করলো তারা। কথা বলছো না কেন? ফিহা ভালো আছে তো? আমার ফিহার কিচ্ছু হতে পারে না। আজকি বাবা আমার। আনিস চৌধুরী প্রায় দৌড়ে আকশিকে জড়িয়ে ধরলো। কত মাস পর নিজের ছেলেকে দেখেছে। চোখের পানি পড়ছে অনবরত। আকশিও তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করছে। সাফানের মাথার উপর দিয়ে সব গেছে। বাব্বাটাকে এভাবে দেখে আব্দুল সাহেবের চোখের পানি ভরে গেছে। বর্তমানে আনিস সাহেব এত খুশিতে কি বলবে তার বাসা হারিয়ে ফেলেছে। বাবা, আমি তো ওদের অনেক মিস করেছি। কেমন আছো তুমি? আমি ভেবেছি তুই মারা গিয়েছিস। আমি পুরো নিঃস্ব হয়ে গেছিলাম তোদের হারিয়ে। কিন্তু ছোট বৌমা বলেছিল তুই একদিন ফিরে আসবি। ওর কথাই ঠিক হলো। আমাদের সবার চিন্তা করতে করতে নিজের শরীরের কি হাল করেছে দেখো। আজ ওর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। তোকে তো ছোট বৌমার ব্যাপারে বলাই হয়নি। আসলে তোরা না থাকায়। আমি সব জানি বাবা। আমি তোমাদের সব খোঁজ খবর রেখেছি। আমি আর ফিয়াকে এবার সত্যি তোমার ছোট বৌমা বানাতে চাই। আমি ফিহাকে ভালোবাসি। আকশির কথা শুনে সাফান, আনিস চৌধুরী, আব্দুল সাহেব অবাক চোখে চাকিয়ে রইল। কেবিনের সামনে গিয়ে দরজা দাঁড়িয়ে ফিহাকে এক নজর দেখলো আকশি। তারপর সাফানের সামনে গিয়ে দাঁড়ালো। অনিকে সাফানের কোল থেকে নিল। অনি আকশির কোলে গিয়ে চুপ হয়ে গেল। যাক বাবা, সারাদিন এত কিছু করেও বজ্জাত মেয়ের কান্না থামাতে পারলাম না। আর এই ছেলেটা কোলে নিতেই সব ঠান্ডা। চাচার কথায় যতটুকু বুঝলাম, ছেলেটা আকাশ চৌধুরী, মানে ফিহার পাতানো স্বামী। এই ছেলেটা কে বাবা? ওর নাম সাফান, বৌমার বেস্ট ফ্রেন্ড। আকশি সাফানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি আকাশ চৌধুরী। আমি সাফান হাসান। দুজন একসাথে হাত মিলালো। ট্যাবলেটের মনটা এতই খারাপ ছিল যে ওর আশেপাশে কি হচ্ছে সেদিকে ওর খেয়াল ছিল না। হঠাৎ নাকে একটা পরিচিত গ্রান পেতেই এদিক সেদিক তাকিয়ে আকশিকে দেখতে পেল। খুশি মনে এক ছুটে ট্যাবলেট আকশির কাছে চলে এলো। আকশি এক হাঁটু মুড়ে ট্যাবলেটের মাথায় হাত বুলিয়ে দিল। ট্যাবলেট খুশি হয়ে লেজ নাড়িয়ে দুইবার ঘেউ ঘেউ করে আনন্দ ধ্বনি করলো। কেমন আছিস তুই? তুই থাকতে ফিয়া ব্যথা বলে কি করে? আমি না থাকে ফাঁকিবাজি শিখে গেছিস? এটা তো ভালো কথা নয়। আমার যে কি খুশি লাগছে তা তোমাকে বোঝাতে পারবো না আকশি বাবা। চৌধুরী বাড়ির এক পুত্র এখনো বেঁচে আছে। এটা যে আমাদের জন্য কত বড় খুশির সংবাদ। আমি আজই পুরো কোম্পানিকে খবরটা জানাবো। এখন না চাচা, আর কিছুদিন যাক। আজকি তুই নিখোঁজ হওয়ার পর অনিল নীলা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমিও অনি দিদি ভাই ভাগ্যজোরে বেঁচে যাই। তারপর ফিয়াকে সবকিছু দেখার জন্য নিয়ে আসি। আমি জানি বাবা, আমি তখন অনেক অসুস্থ ছিলাম, যার কারণে আমি ভাইয়া ভাবিকে শেষ দেখাও দেখতে পারিনি। তোর কি হয়েছিল? এয়ারপোর্ট থেকে নিখোঁজ কি করে হলি তুই? আমাকে কিডন্যাপ করা হয়েছিল। আমার মনে হচ্ছে আমাদের বড় কোনো শত্রু আছে যে তোর কিডন্যাপ ও আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়েছিল। আমি এক মেয়ে এমনটাই ভেবেছিলাম বাবা, যার কারণে এতদিন লুকিয়েছিলাম। তবে এক মাস পুরো দমে খোঁজখবর নিয়ে জানতে পারলাম তোমাদের গাড়ি কেউ অ্যাক্সিডেন্ট করায়নি। তাহলে? গাড়ির আগের থেকে সমস্যা ছিল, হঠাৎ করে ব্রেক ফেল হয়ে যাওয়ায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তোকে কিডন্যাপ কে করলো? আমাকে ভুলে কিডন্যাপ করা হয়েছিল। অন্য একটা ছেলের বদলে আমি কিডন্যাপড হয়েছে। ওই ছেলে ও আমার দুজনের পরনে কালো শার্ট প্যান্ট ছিল। কিডন্যাপার ওই ছেলে ভেবে আমাকে তুলে নিয়ে রাম ধোলাই দিয়েছে। আদিয়াত যদি আমাকে সঠিক সময় খুঁজে না পেত তাহলে আজ আমি বোধহয় তোমাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আকশির কথা শুনে আনিস চৌধুরী মুখে হাসি ফুটে উঠল। তার ধারণা ছিল তাদের বিজনেসের কোনো শত্রু এমন করেছে, যদিও তার জানা মতে তাদের কোনো শত্রু নেই। আনিস চৌধুরী চোখের পানি মুছে বললেন, আমি যদি ছোট বৌমাকে খুঁজে না পেতাম তাহলে তুই আজকে আমাকে ও অনি দিদিভাইকে জ্যান্ত পেতি না। এখন তুই এসে পড়েছিস। মেয়েটাকে এবার এসবের বেড়াজাল থেকে বের করে দিব আর সারা জীবনের জন্য ফিয়াকে তোর বউ করে আমাদের সাথে রেখে দিব। তাহলে অনি দিদিভাই
তার মাকে হারাবে না, আমিও আমার মেয়েকে হারাবো না। আর আমি আমার বউকে হারাবো না। আকশির কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। সাফান ভীষণ খুশি হলো, যাক ফিহার তাহলে একটা সুন্দর পরিবার হবে। তখনই আদিয়াত দৌড়ে ওদের সামনে এসে হাঁপাতে লাগলো। আকশিকে টেনে আড়ালে নিয়ে বলল, হারামি, তোকে আমি খবর দিলাম আর তুই কি না আমাকে ফেলে চলে এলি? এই তোর বন্ধুত্বের পরিচয়? আমি তোর জন্য এত কিছু করলাম আর তুই কি না আমাকে নিয়ে আসার প্রয়োজন মনে করলি না? তোর সাথে কোনো কথাই নেই, যা ভাগ শালা। যেদিন থেকে তুই ফিহার প্রেমে পড়েছিস সেদিন থেকে আমার কথা ভুলেতে বসে আছিস। তোর ভাব দেখে মনে হচ্ছে পৃথিবীতে তুই একেই প্রেমে পড়েছিস। ফিহা যদি তোকে মানা করে দেয় তাহলে আমার থেকে বেশি কেউ খুশি হবে না। সরি দোস্ত, আমার তখন মাথা কাজ করছিল না, তাই তোকে না নিয়ে তাড়াহুড়ো করে চলে এসছে। বুঝি সবই বুঝি। ছেলেবেলায় খাইছি সুজি, একটু হলেও কিছুটা বুঝি। তাই তো যে ফিহার প্রেমে হাড়বুড়বু খাচ্ছি সেটাও কি আঙ্কেল জানে? আস্তে করে আকশির কানের কাছে গিয়ে শেষের কথাটা বলল আদিয়াত। আমি বাবাকে বলে দিয়েছে যে আমি ফিহাকে ভালোবাসি, আর বাবাও বলেছে ফিহা সুস্থ হলে আমাদের বিয়ে দিবে। তুই তো দেখছি আমার সাথে থেকে থেকে অনেক বুদ্ধিমান হয়ে গেছিস। যাক, আমি তাহলে গাধা পিটিয়ে মানুষ করতে পেরেছি। আমি ভালো কিছু করলে তোর ক্রেডিট, আর খারাপ করলে আমার। এত চালাকি আমার সাথে চলবে না, বরং তুই আমার সাথে থেকে এত চালাক হয়ে গেছিস। খেয়ে দেয়ে কাজ নেই, তোর মতো হাদারাম আমাকে ধূর্ত বানাবে? তুই কি হসপিটালের মধ্যে ঝগড়া মরে আছিস? তোকে আল্লাহ ভুলে কি ছেলে বানিয়ে ফেলেছে নাকি? ঝগড়া করা তো মেয়েদের অভ্যাস। চুপ কর, কখন থেকে বকবক করে যাচ্ছি। এটা একটা হসপিটাল, ভুলে গেছিস? একটা নার্স এসে ওদের সামনে দাঁড়ালো। সাফান দূরে দাঁড়িয়ে ওদের দুজনের খুনসুটিগুলো দেখছিল। এতিমখানায় থাকতে সাফান আর ফিহাও এমন করতো। মিসেস ফিহার বাড়ির লোক কি আপনারা? জি, আমরা। কিছু লাগবে? এই ওষুধগুলো পেশেন্টের জন্য লাগবে, দয়া করে নিয়ে আসুন। প্রেসক্রিপশনটা দিন। এই নিন। নার্স চলে যেতে আকশি সাফানের কোলে অনিয়াকে দিল। আদিয়াতকে ডেকে সাফানের সাথে পরিচয় করিয়ে দিল। আদি, ওর নাম সাফান, ফিহার বেস্ট ফ্রেন্ড। আর সাফান, ওর নাম আদিয়াত, আমার বেস্ট ফ্রেন্ড। আমি ওর বেস্ট ফ্রেন্ড নই, মিথ্যা কথা বলছে বকশি। না সরি আকশি, আমি ওনাকে চিনি না, আজকে প্রথম দেখলাম। তা সাফান কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো আছি। সাফান, তুমি একটু অনেকে দেখে রাখো, আমি জলদি করে ওষুধ নিয়ে আসছে। আমিও যাব। কে ভাই আপনি? আপনাকে তো আমি চিনি না, যেমন প্রথম দেখলাম আপনাকে। হারামি, আমার কথা আমাকেই ফেরত দিচ্ছিস? সবার দিন কিন্তু এক সমান যায় না। যা ভাগ। আকশি ঔষধ আনতে ফার্মেসিতে রওনা দিল। আনিস চৌধুরী ও আব্দুল আজিজ সাহেব একসাথে বসেই কথা বলছে। সাফান অনিও ট্যাবলেটকে নিয়ে বাগানের দিকে চলে গেল। আদিয়াত আকশির পেছনে দৌড় দিচ্ছে। আকশি দাঁড়া, আমাকে নিয়ে যা। ফার্মেসিতে থাকা কিশোর বয়সের ছেলেটা একাকিত্ব দূর করতে মোবাইলে গান শুনছে। আদিয়াত ঔষধের প্রেসক্রিপশন এগিয়ে দিলে ছেলেটা ঔষধ খুঁজে খুঁজে বের করে দিতে লাগলো। কিন্তু আকশির সেই দিকে কোনো ধ্যান নেই। সে এক মনে গানটা উপভোগ করছে। শিল্পী বালামের এক মুঠো রোদ্দুর গানটি এখন যেন তার পরিস্থিতির সাথে হুবহু মিলে গেছে। একই মুঠো রোদ্দুর হাতে এক আকাশ নীল, আজ তোমার জন্য ব্যস্ত শহরে চলছে ভালোবাসার মিছিল, শুধু তোমার জন্য প্রেমের জোয়ারে ভাসলো দুকুল। একে মুঠো রোদ্দুর হাতে এক আকাশ নীল, আজ তোমার জন্য ব্যস্ত শহরে চলছে ভালোবাসার মিছিল। রাতের আকাশ জাগে তারার চাদরে, বৃষ্টি ভেজা বাতাস বহে রাতের আদরে, পাহাড়ে পাহাড়ে ফুটলো বনফুল,
শুধু তোমার জন্য। প্রেমের জোয়ারে ভাসলো দুকুল,